তা 9টা নেওয়ার পরে আবার 2001 আবার এমপি হলাম। হ্যাঁ, এই দুইটার মিলে সবাই বলছে গত 40 বছরে যা হয়নি সামনে করে তা হয়েছে, লোকেরা বলতো আর কি যে আওয়ামী লীগ যে ইস্যুতে কাজ করতো আওয়ামী লীগ নাই, আর বিএনপি সেই ইস্যুতে কাজ করছে। আপনি 71-এর একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। এই মুহূর্তে বাংলাদেশ জামায়াত ইসলামীতে কতজন মুক্তিযোদ্ধা আছেন বলে আপনার জানা আছে? তা আমার মনে হয় 1,500 থেকে 2,000 হবে সারা দেশে, তার বেশি হবে। 9 সাল থেকে 24 পর্যন্ত শেখ হাসিনা আমাকে 10 বার অ্যারেস্ট করেছে, 10 বার। 10 বার 10 এই বার। সময়ে? এই সময়ের মধ্যে তাহলে আমি 12 বার অ্যারেস্ট হয়েছি। তাহলে এই শেখ মুজিবুর রহমান একবার, হ্যাঁ, আর তত্ত্বাবধানে একবার, এই 2 বার, আর হাসিনা রহমানের 10 বার। আপনার প্রতিদিনের নামাজ কি শতভাগ শুদ্ধ হচ্ছে? নামাজের সকল ভুল আর লজ্জায় না বলতে পারা প্রশ্নগুলোর সমাধান নিয়ে ইনোভা ইনস্টিটিউট নিয়ে এসেছে 10 ঘন্টার সালাত রিভাইভাল কোর্স। যে ইবাদতের উপর আপনার জান্নাত জাহান্নাম নির্ভর করছে তার শুদ্ধতার কোনো মূল্য হয় না। পুরো কোর্সটি এই রমাদানে পাচ্ছেন এক বেলার সাধারণ নাস্তার চেয়েও কম খরচে। এনরোল করতে এখনই ভিজিট করুন www.innovainst.com অথবা কিউআর কোড স্ক্যান করুন। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে ইনোভা টক্সের আজকের পর্বে। আজ আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ জামায়াত ইসলামীর টিকিটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি সংসদ সদস্য হিসেবে ভূমিকা রাখছেন, এবং একই সাথে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের যতজন এমপি নির্বাচিত হয়েছেন তন্মধ্যে সর্বাধিকবার অর্থাৎ তিনবার যিনি জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন, আমাদের সকলের শ্রদ্ধাভাজন সাতক্ষীরা 4 আসন থেকে যিনি নির্বাচিত হয়েছেন, জনাব গাজী নজরুল ইসলাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি সেই 1996 থেকে আপনি নির্বাচন করে আসছেন। 91 থেকে। 91 থেকে, এবং 91 থেকে এখন অবধি আপনি পঞ্চম, অষ্টম এবং ত্রয়োদশ সর্বমোট 3টি সংসদে আপনি প্রতিনিধিত্ব করছেন। তো সাতক্ষীরা নিয়ে এমনিতেই আমাদের সারা দেশের মানুষের একটা ব্যাপক আগ্রহ আছে। তার মধ্যে আপনি আমার একজন বীর মুক্তিযোদ্ধা। সো বীর মুক্তিযোদ্ধা হিসেবে আপনি জামায়াতের টিকিটে নির্বাচন করছেন, জামায়াতের রাজনীতি করেন, যেখানে জামায়াতকে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি হিসেবে চিহ্নিত করা হয়। সব কিছু মিলিয়ে আপনাকে নিয়ে একটা ব্যাপক আগ্রহ আছে মানুষের। আমরা চাই আজকে অনেক প্রশ্নের সমাধান হবে, এবং একই সাথে আপনার মতো একজন বর্ষিয়ান রাজনীতিবিদ কিভাবে আপনার এই প্রায় 70-এর অধিক বয়সে আপনি এখন অবধি দেশের মানুষের কল্যাণ জন্যে দেশের মানুষের সেবা করে যাচ্ছেন, সবগুলো গল্পই আমরা শুনতে চাই। শুরুটা করতে চাই একেবারে ছোটবেলা থেকেই। আপনি কি সাতক্ষীরাতেই জন্মগ্রহণ করেছেন? আমার জন্ম সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন, 12 নম্বর গাবুরা ইউনিয়ন। আচ্ছা। গাবুরা একটা দ্বীপ ইউনিয়ন, চারিপার্শ্বে বড় নদী দ্বারা বেষ্টিত। এটা কোস্টাল বেল্ট, একেবারে সুন্দরবন সন্নিহিত। আচ্ছা। আমার গাবুরার 2 পার্শ্বে সুন্দরবন, ডিপ ফরেস্ট, এবং বঙ্গোপসাগর থেকে উঠে আসা আলপাঙ্গাশিয়া নদী, বিশাল নদীর মোহনায় একটা শাখা কপোতাক্ষী যেটা চলে আসছে যশোরের সাগরদাড়ি বা আগরদাড়ি থেকে, আরেকটা শাখা খোলপেটিয়া হয়ে চলে আসছে সাতক্ষীরায়, আচ্ছা, ইল্লাচর পর্যন্ত। ওই মোহনায় সৃষ্ট গাবুরা বদ্বীপ, ওই বদ্বীপে আমার জন্ম। আমার জন্ম 1951 সালের 21 অক্টোবর। আচ্ছা আচ্ছা। আমার একটা নিভৃত গ্রাম চকবাড়া গ্রামে আমার জন্ম। আমার আব্বা ব্যবসায়ী ছিলেন। আমরা 3 ভাই 4 বোন। 4 বোনের 3 বোন আমার মারা গেছে, সবাই আমার বড়। ছোট বোনটা বেঁচে আছে, সেও আমার 2-2.5 বছরের বড়, বেঁচে আছে এখন আল্লাহর রহমতে। 3 ভাইয়ের মধ্যে আমার বড় ভাই মারা গেছেন। আইলা হয়েছিল যে সালে আমাদের এলাকায়, সেই সময় উনি মারা গেছেন। আইলার পরপরই আমার ছোট ভাইটা কালীগঞ্জ কলেজের প্রিন্সিপাল ছিলেন, রিটায়ার করেছে গত 2 বছর হলো। সাতক্ষীরায় বসবাস করছে বাচ্চা কাচ্চা নিয়ে। আমি চকবাড়াতেই থাকতাম। যখন 1990 সালে ফার্স্ট আমার শ্যামনগরে উপজেলা ভোট হয়, উপজেলা নির্বাচন, ওই আমি তখন ছিলাম উপজেলা আমির। আচ্ছা, প্রথম আমির। কিন্তু আপনি উপজেলা আমির হবার আগে আপনার ছাত্র জীবনে আপনার ছাত্র শিবিরের সাথে অথবা
অন্য কোনো ছাত্র সংগঠনের সাথে আপনার সম্পৃক্ততা ছিল কিনা সেই গল্পগুলো আমরা ধীরে ধীরে শুনবো। আমি একটু আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটা জানতে চাই। আপনি আচ্ছা, ওইটা শেষ করে নিচ্ছি। 90 উপজেলা বোর্ড হলো ওই সময় থেকে আমি সামনগরে সেটেল আছি, অদ্যবধি সামনগরে আছি আলহামদুলিল্লাহ। ওকে, আপনি জিজ্ঞাসা করেছেন আমার স্টুডেন্টস লাইফের ঘটনা জি জি বা আমার লাইফের অন্য কোনো রাজনৈতিক জীবনী আমার আছে কিনা। জি জি আমি আমার এই গ্রামের চকবাড়া খলিশিবানিয়া মডেল প্রাইমারি স্কুলে আমি আমার প্রাথমিক শিক্ষা, অবশ্য প্রাথমিক শিক্ষা বাড়িতে আমার আব্বার কাছেই হাতে খড়ি হয়। জি এবার স্কুলে ভর্তি ক্লাস 5 শেষ করে সম্ভবত 1962 সালে আমি গাবুরা জিএলএম হাই স্কুল, আমার বাড়ি থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে, ওই স্কুলে আমার আব্বা ভর্তি করে দেন। আমি 6, 7, 8, 9, 10 62 থেকে 67 সালে আমি এসএসসি পাস করি, হায়ার সেকেন্ড ডিভিশন। আচ্ছা ওখানে একটা আমার আছে রেকর্ড আছে যে আমি ওই 5 ক্লাস পড়েছি হাই স্কুলে, ওই 5 ক্লাসে আমি ফার্স্ট হতাম, 6 to 10 আমি ফার্স্ট ছিলাম, এটা রেকর্ড আছে আমার স্কুলে। আচ্ছা আচ্ছা আর আমার সেকেন্ড ম্যান যারা ছিল তারা অনেকে মারা গেছে, অনেকে বেঁচে আছে। রুস্তম নামে একজন ছেলে আছে, সে প্রাইমারি হেডমাস্টার ছিল, আমার সেকেন্ড ম্যান ছিল। তপন নামে একটা ছেলে ছিল, আমার ওই স্কুল হেডমাস্টার শরৎচন্দ্র বাবু, তিনি খুব লার্নেড ম্যান ছিলেন, বঙ্গবাসী কলেজ থেকে বিএ পাস করেছিলেন, হেডমাস্টারি করতেন। তার ছেলেও সেকেন্ড হতো, অল্টারনেটিভ, তারা সেকেন্ড হতো, রুস্তম, তপন, আর আমি ফার্স্ট হতাম। তো এই স্কুল জীবন থেকে আমি ওটা শেষ করে আমি সাতক্ষীরা কলেজে ভর্তি হই 68-69 সালে, সাতক্ষীরা কলেজে ইন্টার ওখান থেকে পাশ করি 69 সালে। পাশ করার পরে 1970 আমি বিল কলেজে ভর্তি হই, অনার্স কোর্স নিয়ে ওখানে ভর্তি হই, বাংলাতে অনার্স নিয়েছিলাম। 71 সালে যখন আমাদের কলেজ ফাইনাল পরীক্ষা হচ্ছে, ওই সময় যুদ্ধের ডামাডোল বেজে ওঠে। আচ্ছা বেজে উঠলে আমার পরীক্ষা চলা অবস্থায় আমার পরীক্ষা বয়কট করি স্যারেরা, এমনি বয়কট হয়েই যায়, অলরেডি গুলি হয় চারিদিক থেকে। ওই সময় বাড়ি চলে যাই, আর পরীক্ষা দেওয়া হয়নি, কারো পরীক্ষা দেওয়া হয়নি। ওখানে স্বাধীনতা যুদ্ধ শুরু হলো, প্রায় 9 মাস যুদ্ধ চললো। এই যুদ্ধে আমি তখন বাড়ি যেই আমার গ্রামের ভাইদের সঙ্গে আমি মুক্তিযুদ্ধে যোগদান করি। আচ্ছা করে ওখানে মেজর অবসরমত জলিল সাহেব এই দক্ষিণ অঞ্চলের দায়িত্বটা ছিল, আমরা তার নেতৃত্বে সুন্দরবন অঞ্চল আমরা দেখাশোনা করতাম। আমার এলাকার থেকে সুন্দর অঞ্চল আমরা ঘোরাফেরা করতাম। প্রায় 9 মাস যুদ্ধ চলার পরে বিজয় যখন হলো আমাদের, আল্লাহর মেহেরবানি, আমরা আনন্দিত হলাম, আনন্দ উল্লাসও করেছি। আমার এলাকা, আমার গাঁওবাড়িতে বড় এক পতাকা উত্তোলন করেছিলাম, অনেক বড় পতাকা আমার বাড়ির গ্রামের মধ্যে, ছেলেদের নিয়ে, বন্ধুদের নিয়ে। এই চলাকালীন সময়ে তো মুক্তিযুদ্ধ শেষ হলো। এরপরে 72 সাল, 71 সাল শেষ হলো, 72 সালে মেজর জলিল সাহেবের নেতৃত্বে, আসম আব্দুর রবের নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গঠিত হলো। আচ্ছা জাসদ গঠনের পটভূমিকা ছিল যে মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান যখন তিনি পাকিস্তানি কারাগার থেকে ফিরে এসে প্রেসিডেন্ট ঘোষিত হলেন, হওয়ার পরে প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, তারপরে প্রেসিডেন্ট হলেন। কিন্তু ওনার আমলে বেশ দেখা গেল, এবং ইতিহাস সাক্ষ্য দেবে যে অনেক লুটপাটের রাজত্ব কায়েম হয়েছিল। যুদ্ধ বিধ্বস্ত একটা দেশকে সহযোগিতার জন্য সারা বিশ্ব এগিয়ে আসছিল। অতীত আছে, কোটি কোটি কম্বলও আসছিল, খাবার আসছে, অনেক কিছু। শেখ সাহেব নিজেই বলেছিলেন যে 7.5 কোটি মানুষ, আমাদের 7.5 কোটি কম্বল, আমার কম্বলটা নাই। উনি বলছিলেন চাটা দল সব চেটে খেয়ে গেছে। পাকিস্তান পেয়েছে সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি, তার উক্তি। এই অবস্থা প্রেক্ষাপটে তখন বাংলাদেশকে বাঁচানোর জন্যে, একটা ভালো স্থানে নিয়ে যাওয়ার জন্যে মেজর জলিল এবং আসম আব্দুর রব সাহেবের নেতৃত্বে জাসদ গঠন হয়। আমরা মুক্তিযুদ্ধের যারা পাইওনিয়ার গ্রুপের ছেলে ছিলাম, তারা সব তার দ্বারা যোগদান করি। আচ্ছা এবং আমরা মুক্তিযুদ্ধের পরে জাসদ এই যোগদান করে এই দলে যোগদান করি। করার পরে আমার ওখানে ভোট হয় একবার, 72 সালের মধ্যে ভোটটা হয় জাসদের, সারা দেশে হয়েছিল। তা আমার কাউন্সিল না, একদম জাতীয় নির্বাচন। আচ্ছা সম্ভবত 72 সালে, 71 সালে তো ওই গেল মুজিবের, 72 সালে নির্বাচন দিয়েছিল, 72 কি 73 আমার খেয়াল পড়ছে না, 72ই হবে। ওই নির্বাচনে
আমার এলাকার থেকে বিশু বাবু নামে এক ব্যক্তিকে আমরা দাঁড়া করিয়ে দিই। আমার তখন তো 17-18 বছরের বয়স, এবং তার নির্বাচনী প্রচারক হিসেবে জাসদের আরেক নেতা আমাদের আবু বকর সিদ্দিক অ্যাডভোকেট, আমার দোস্ত বলে আমি ডাকি, মরহুম আজাদ মেম্বার, শ্যামনগর পরাপাড়ায় বাড়ি, আমরা একসঙ্গে ছিলাম। মাস্টার নজরুল ইসলাম, সে এখনও বেঁচে আছে, আমাদের বন্ধু, একসঙ্গে আমরা ছিলাম। তারপরে গোলাম নামে এক ব্যক্তি, সেও আমাদের সাথে ছিল পরপর থেকে। আমরা এই যশোদের কাজকাম করি আমরা অবশ্য ফেল করি, ওই সব আমরা পাশ করতে পারিনি, কিন্তু আমাদের রাজনৈতিক ধারা চলতে থাকে, জাতীয় সমষ্টি দলের ধারা চলতে থাকে। আমি ওই সময় আমাদের শ্যামনগরের ইউনিয়ন পরিষদ, যেটা এখন ইউনিয়ন কাউন্সিল পাকা বিল্ডিং, তখন বিল্ডিং ছিল না, ইউনিয়ন পরিষদ চত্বরে আমি একটা বক্তৃতা দিই। বিকাল একটা আমাদের মিটিং হয় যশোদের। ম নুরুল আলম খোকন, শ্যামনগরের বাড়ি, তাকে আমি বহুদিন তার দেখি না, সেও ছিল, আমি ছিলাম, ওই আজাদ মেম্বার অনেকে ছিল ওখানে। আমি বক্তৃতা দেওয়ার পরপরই তখন মোনার হোসেন নামে এক কোচি ছিল আমাদের স্বাধীনতার পরে, মানে বেশ পরিষ্কার স্বাস্থ্য ভালো, উনি লোকজন নিয়ে এসে আমার বক্তৃতা শেষ হলো, আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। যশোর তখন একটা অঘোষিতভাবে একটা সরকারের কমান্ডারে ছিল। তা আমি ওই আমার জীবনে প্রথম প্রায় 17 বছর বয়সে, 18 বছর বয়সে প্রথম অ্যারেস্ট হলাম, রাজনৈতিক বন্দী। 51-তে জন্ম হলে আপনার বয়স তখন 21 বা 22 এরকম তো হবে। অ্যারেস্ট হয়ে আমাকে কারাগারে, মানে থানা কারাগারে নিয়ে গেল। কিন্তু ওইবারের মতো আমার কিছু বন্ধু, যাদের নামে আগে বলেছি, তারা লিয়াকত হোসেন নামে এক বন্ধু আমার, এক্স এমপি ফজল সাহেবের ভাই, সেও আমরা একসাথে ছিলাম। সে, আবু বকর সিদ্দিক উকিল, আজাদ মেম্বার, আমার বন্ধু নজরুল, এরা থেকে আমাকে তাতে ছাড়িয়ে নিয়ে আসে, সারা রাত আলোচনা করে আমাকে ছাড়িয়ে নিয়ে আসে। ওসি সাহেব শর্ত দেন, আমরা ছাড়িয়ে দিতে পারি, 1,000 টাকা দিতে হবে, উনি ওই কলেজে চলে যাবে, বাড়ি থাকবে না। আমি সেই শর্তে বেরোলাম। বেরিয়ে আমি কলেজে যাইনি, আন্দোলনের মানে সান্নিধ্যে থেকে এলাকার কাজকাম করতে লাগলাম। কিন্তু একদল প্রতিপক্ষ তখন ছিল, তাদের শত্রুতা বশত বা ইনফরমেশনে হোক, ওই মনোরসি আবার মাসখানেক পরে আবার আমি খুলনায় যাচ্ছিলাম, তখন লঞ্চ ব্যবস্থা চালু ছিল, আমাদের গাবরের ঘাট থেকে লঞ্চে উঠছি, তখন কিন্তু ওরা মোটরসাইকেল চলতো না, ওই দাঁড়বে বা ওই নৌকা নিয়ে, ওই সৈয়র নৌকা নিয়ে পুলিশ যেত আমার গাবরা এলাকায়, দ্বীপ এলাকা তো। আমাদের লঞ্চ যাচ্ছে আর দেখে একটা নৌকা আসছে, পুলিশের নৌকা, সবাই বলছে পুলিশের নৌকা আসছে। হঠাৎ ওদের গোপন তথ্য ছিল, লঞ্চ থামিয়ে আমাকে আবার ওখান থেকে অ্যারেস্ট করলো। ওখান থেকে লঞ্চ আমার নবেগে নিয়ে গেল, নবেগের থেকে পায়ে হেঁটে শ্যামনগর দিয়ে আমাকে থানায় নিয়ে গেল। থানাতে রেখে পরের দিন সকালে আরও কিছু আসামির সঙ্গে আমাকে একসাথে, তখন পিস হয়নি, রাস্তা দেওয়া ছিল, রাস্তা শ্যামনগর থেকে হেঁটে কালীগঞ্জে নিয়ে গেল। কালীগঞ্জ থেকে গাড়ি তুলে সাতক্ষীরা নিয়ে গেল, গিয়ে আমাকে অ্যারেস্ট করে কোর্টে সোপর্দ করলো। আমি 3 বার জেল খাটলাম। আচ্ছা, তা 1.5 মাস কাটলাম শ্যামনগরে সাতক্ষীরার জেলে, আর 1.5 মাস ছিলাম বয়রা, একটা সাবজেল তখন ছিল স্বাধীনতার পরে, সাবজেল বয়রাতে, বয়রা থাকলাম 1.5 মাস। বয়রার থেকে আমি জামিনে বের হলাম আল্লাহর ইচ্ছায়। বের হওয়ার পরে আইনগত প্রসিড করে 1-1.5 বছরের পরে আমি মুক্ত হলাম, রিলিজ পেয়ে গেলাম, ওই কেস থেকে মুক্ত হয়ে গেলাম। এটা মুক্তির একটা ঘটনা আছে, মুক্তি পাওয়ার সময় ঘটনা, ছোট্ট ঘটনা হলো, যখন সাতক্ষীরা কোর্ট ছিল তখন নতুন কোর্ট এইটা ছিল না, ওই শায়েরের খাল আছে, প্রাণ শায়েরের খাল বলে, খালের অপর পারে বলতে ওটা হলো উত্তর পারে, তখন ছিল মানে ম্যাজিস্ট্রেট কোর্ট। এই কোর্টে আমাকে জেরা করছে এক ম্যাজিস্ট্রেট। জেরা করার পরে এর একটা ঘটনা ঘটছিল, আমার আবার ওয়ারেন্ট হয়ে গেছিলো পরে, না জামিন দেওয়া, মানে হাজিরা না দেওয়ার কারণে। ওয়ারেন্ট হয়ে গেলে পুলিশ হলিয়া করে আমার বাড়ি যেয়ে, আমাকে ধরতে পারিনি, আমি ওই বাড়ি ছিলাম না, আমার আব্বা, আমার চাচা, আমার 2 ফুপা, এরা বেশ
আপমাইলি দরিদ্রদের বাড়ি, এদেশে অ্যারেস্ট করে নিয়ে আসছিল আমারই কারণে। অ্যারেস্ট করে প্রায় 7-8 জন আমার মুরব্বী গুরুজন একসঙ্গে জেলখানে আছে। এখন কোর্টে একদিন হাজিরা হচ্ছে, হাজিরা হওয়ার পরে ম্যাজিস্ট্রেট সাহেব আমাকে রায় দিয়ে দিয়েছে ফার্দার আবার জেল হাজতে প্রেরণের জন্যে। আমি তখন ওই কাঠগড়ায় দাঁড়িয়ে হাত তুললাম, ম্যাজিস্ট্রেট সাহেবের দৃষ্টি আকর্ষণ করলাম, ওনার নামটা মনে নেই। উনি তখন আমার হাত তুলে আমার ইয়ং চাপ অবস্থা দেখে উনি আবার চেয়ারে বসে গেলেন, ঠিক কলমটা গাড়ি দিয়ে বসে গেলেন, যে হাত দিয়ে থামিয়ে দিলেন যে অ্যারেস্ট ও দড়ি দিয়ে বেঁধে নিয়ে যেত, বন্ধ করতে বললেন। বন্ধ করলো, আমাকে বললো যে বলেন। আর আমি ছোট্ট 5-7 মিনিট ঘটনা বর্ণনা করলাম, আমার এই ঘটনাগুলো। উনি শুনে খুব প্লিজড হলেন। আর আমার বক্তব্য, ফার্স্ট কোর্টে আমার বক্তব্য, আমার আব্বা, আমার চাচা, আমার খবরে বসে আমার বক্তব্য শুনতে চোখে ওদের পানি এসে গেল, আমি দেখছি পানি আসছে আর কি। তখন উনি বললেন যে এই অর্ডার স্থগিত, সেকেন্ড আওয়ারে আবার শুনানি হবে, আফটার লাঞ্চের পর আবার শুনানি হবে। আচ্ছা, এই বলে উনি চলে গেলেন, আমাদেরকে বসতে বললেন পাশে। পুলিশ আর আমাকে দড়ি দিয়ে বাঁধল না, আমাদেরকে পাশে বসালো। তখন দেখি যে যখন আমাদের একটা অর্ডার যখন স্টপ করে উনি আবার পরবর্তী শুনানি দেবেন বলে ঘোষণা করলেন, একটা কিউরিসিটি পড়ে গেল আদালত পাড়ায়। শত শত লোক এসে ভিড় করলো যে এই ছেলেটা কে, এদের বক্তব্য তখন তো শুনিনি কোনোদিন, এত সংস্কার। বললো জোনাব আলীর ছেলে, আমার আব্বার নাম জোনাব আলী গাজী, আর আব্বা কিন্তু আছে। তখন বড় এখন জীবিত আছেন না, আব্বা মারা গেছেন, এখন চাচাও মারা গেছেন। সব এসে হাজির হলো, বড় বড় যারা মানে মামলা করতো, সোলাইমান সর্দার পাতাখালীর মামলাবাজ, শাহজাহান গাজী মামলাবাজ, আরও অনেক বড় বড় মামলাবাজ, তারা সব জিজ্ঞাসা করলো। তখন আমার গায়ে মাথায় হাত বোলালো, তুমি ভালো হও, বড় হও, ইত্যাদি ইত্যাদি। জায়গায় পর লাঞ্চের পরে আবার ম্যাজিস্ট্রেট সাহেব বসলেন, বসার পরে আমার বক্তব্য আবার শুনলেন। শোনার পরে ওই কোর্টে আমাকে রিলিজ দিয়ে দিলেন। তখন বোধ হয় কত 127 টাকাকে শুধু 27 টাকা মনে নেই পেনাল্টি। আমার ওই যে কোর্ট ভায়োলেশন করেছিলাম, আমি যে এই হাজিরা দিইনি, এই একটা মানে পেনাল্টি করে আমাকে আমার আব্বা আমার লোকজন সব মুক্তি দিয়ে দিলেন, মুক্তি পেয়ে গেলাম ওই টাকা দিয়ে। আচ্ছা, এই হলো আমার ওই একটা রাজনৈতিক জীবনের ঘটনা। এরপরে মুক্তি হওয়ার পরে আমি এই যে জেল খাটলেন, এর পুরোটা হচ্ছে জাসদ করার কারণে, জাসদ করার কারণে এবং বক্তৃতা দেওয়ার কারণে। জ্বালাময়ী বক্তৃতা দিয়েছিলাম, গভর্নমেন্টের মুজিবের বিরুদ্ধে চলে গেল বক্তৃতা, এই জন্য আমাকে অ্যারেস্ট করলো আর কি। আচ্ছা, এরপরে আপনি জাসদ থেকে আপনি পরবর্তী জীবনে আপনি যে রাজনৈতিক বা আদর্শগত যেটা আমি বলবো যে কনভার্ট করলেন, জি, এইটা কিভাবে এই ট্রান্সফরমেশন? এটা বলি, এটা হয়তো 72 সালে, এর মধ্যে 73-74 চলে গেছে, 75-এর 15ই আগস্ট চলে গেছে। এটা উত্থান পতন হলো বাংলাদেশের প্রেক্ষাপটে। শেখ সাহেব নিহত হলেন। আমি তখন বাড়িতে ছিলাম, পড়াশোনা তখন করিনি, বাড়িতে থাকাকালীন 75 থেকে 85, 75 থেকে 83 সালে এসে বেশ কয়েক বছর চলে গেল, স্বাভাবিক জমিতে ফিরে আসছে। তখন আমার সাতক্ষীরার ইসলামী আন্দোলনের আমরা পাইনিয়ার বলি যাকে, নেতা বলে কাজী শামসুর রহমান, মরহুম কাজী শামসুর রহমান, উনি তখন জেলা আমির ছিলেন এবং সমগ্র জেলায় তিনি কোথাও পায়ে হেঁটে, কোথাও বাইসাইকেল, মোটরসাইকেল ছিল না, ছিল শেষের থেকে একটা ভাঙা মোটরসাইকেল, তিনি উপজেলা সফর করতেন এবং লোক খুঁজে বেড়াতেন এই এলাকার দায়িত্ব দেওয়ার জন্যে। আমার পেছনে লোক লাগালেন, আমাদের ইসলামের একটা সিস্টেম থাকে লোক লাগা মানে টার্গেট করা, সে টার্গেটে একজন লোক লাগালেন। ইতিমধ্যে আমি কিন্তু আমার এলাকা বুড়িগড়ি ফরেস্ট হাই স্কুলের শিক্ষক হিসেবে আমি ওখানে শিক্ষকতার কাজে যোগদান করেছি। আচ্ছা, এটা 75 সালে স্কুলে যাই আসি, 75 থেকে 83 পর্যন্ত স্কুল করছি। একটা বড় খোলপাটিয়া নদী পার হয়ে যাই, প্রতিদিন পার হয়ে আসি। আমি দেখি যে আমার পিছনে একটা লোক, মাঝে মাঝে আমি খেয়ে উঠি, বাচ্চারা ওঠে, ছেলে ওপর থেকে ছেলে পেলে আসে, মেয়েরা আসে, বাচ্চারা আসে, একসঙ্গে যাই, একসঙ্গে আসে। ওই একটা লোক একটা ঘাড়ে কাপড় বাঁধানো, একটা মানে ব্যাগ বাঁধানো, কাপড়ের ব্যাগ, আমাদের সাথে খেয়ে যায়। ওপরে যে কোথা যায় তার দেখি না, প্রথম খেয়াল করিনি, কিন্তু অনেকবার দেখলাম, বেশ কয়েকবার হঠাৎ করে। একদিন সে আমাকে স্কুলে ডেকে বললো যে ভাই, আমি আপনাকে লক্ষ্য করছি বেশ প্রায় 3 মাস যাবৎ আপনার সঙ্গে খেয়ে যাই, খেয়ে আসি,
আপনার আচরণ আমি লক্ষ্য করি। ওই দিন বলছে আমাকে, আপনার বাড়িটা আমি দেখছি, আপনি আমাকে জানেন না। তা আমি আমার যা আদর্শগত যে আমার ট্রেনিং আছে সেই হিসেবে চিন্তা করছি আপনি একজন যোগ্য ব্যক্তি। আচ্ছা, আমরা কিসের যোগ্য ব্যক্তি? বলে ইসলামী আন্দোলনের। আমরা দূত, আমি তো জাসদ করি, আমি ছাত্রলীগ করি, আমি আওয়ামী লীগের সমর্থক, আমি কিসের ইসলামী আন্দোলনের যোগ্য তুমি পেলে? তা না, আপনার দরকার। আমার নেতা বলে দিয়েছেন যে আপনার দরকার, আপনাকে আমি আহ্বান জানাচ্ছি, আপনি আসেন। তা আমি এমনি জাসদ করলেও, ছাত্রলীগ করলেও, গোষ্ঠীগতভাবে পরিবারগতভাবে আমার ইসলামের পক্ষে ছিল। আমার আব্বা মানে আমার এলাকার মসজিদের ইমাম ছিলেন, 3 বছর ইমামতি করেছেন, মুন্সি হিসেবে পরিচিত ছিলেন, ঝাড়ফুঁক করতেন, পরিবারটি ইসলামী পরিবার ছিল। সেই হিসেবে আমরা ছোটবেলা থেকে নামাজ কালাম পড়তাম, জাসাদ করলেও নামাজ পড়তাম আমি। তার কথাটা আমার দাগ কাটলো। আর কাজী সাহেবের কথা শুনে আর শুনিস আগের থেকে, সে একজন ভালো মানুষ, মনটা দাগ কাটলো। আর ও বললো যে কাজী সাহেব আপনার এই স্কুলে আসবে, সফরে আসবে, আপনি একটু সাক্ষাৎ করবেন। তো ঠিক আছে, আসুন। এমনই বেশ বোধহয় মাসখানিক পরে গিয়ে, মাসখানিক ভিতরে একবার আসলেন, আমার প্রাইভেটলি বসলেন। তো ওনার চেহারা দেখে আমার মনটা গলে গেল। যাক, বেশ একটা চার্মিং চেহারা, সুন্দর আলোকিত চেহারা। অনেক কথা হলো। কথা হওয়ার পরে আমাকে উনি আহ্বান দাওয়াত দিলেন। তেমন ঠিক আছে, আমি চিন্তা করি। এরপরে আমার নিজের গ্রামে, আর আমার আগের থেকে একজন মাওলানা ইসহাক আলী, সে জামাতের তার মুত্তাফিক ছিল, মুত্তাফিক বলে হতো ওই সময়। আচ্ছা আচ্ছা, মুত্তাফিক ছিল। তা তার বাড়ির একটা মসজিদ আছে পাশে। রোকনকে মুত্তাফিক বলা হতো এমন কিছু? না না না, মুত্তাফিক মানে সহযোগী, ফার্স্ট স্টেজ মুত্তাফিক। আচ্ছা, মুত্তাফিক ফর্ম পূরণ করতে হতো সেই সময়। ওকে। ওই মাওলানা ইসহাক আমাকে দাওয়াত দিলে যে কাজী সাহেব আসছে, তুমি এসো। আমার সে বন্ধু মানুষ। আমি সন্ধ্যে গেলাম, ও রাত্রে থাকলাম। ডাল ভাতের ব্যবস্থা করলো ওরা, প্রায় 20-30 জন আমরা গ্রামের ছেলে মিলে। তো কাজী সাহেব একটা সূরা আসরের দর্শ দিলেন, সূরা আসর। এই দর্শনে আমার মনটা খুব মানে গলে গেল। দে ওই সকালে ফজর নামাজ পড়েই ওনার হাতে আমি ফর্ম পূরণ করলাম, 1983 সাল। আচ্ছা, এই মুত্তাফিক ফর্ম, এখন সহযোগী ফর্ম বলি আমরা। জি। উনি আমাকে অধ্যাপক গোলাম সাহেব মরহুম, সাবেক আমির জামাত, তার ওই যে শেষ 30 খণ্ডের শেষ খণ্ডের যে তাফসিরটা আছে, ওই তাফসিরটা উনি আমাকে দিলেন। একটা রিপোর্ট বই দিলেন, আর একটা কি বই দিলেন আমার মনে নেই, জামাত ইসলামীর সম্পর্কে একটা বই দিলেন। বইগুলো আপনি পড়েন আর রিপোর্টটা রাখবেন, নিয়ম দেখাই দিলেন। যে ওখান থেকে আমি রিপোর্টটাকে শুরু করলাম, বই পড়া শুরু করলাম। পড়ে আস্তে আস্তে 83 সালটা চলে গেল। 84 সাল থেকে আমি ওই ইউনিয়নের দায়িত্ব ছিল মাওলানা ইসহাক। আচ্ছা আচ্ছা। তা কাজী সাহেব সামনে গেলে সে ডাক দিতেন, তাই ইসহাক যেত না, বলে তুমি যাও। আমি যাও, আমাকে রিপোর্ট পূরণ করে দিত। তখন ইয়ানাত কাতে 100-150 টাকা করে নেশাব টেশাব হতো তখন আদায়। আমি নিয়ে যেতাম। যে ওই সামনগর সদরে একটা ভাঙা ঘর ছিল, কাজী শামসুর রহমান, ও না কাজী না, শেখ শামসুর রহমানের চেয়ারম্যান ছিল সদরের। তার একটা ভাঙা ঘর ছিল, একটা নদীর ধারে, খালের ধারে, যমুনা খালের পাড়ে, সামনে পরপারেই। ওই ঘরে বসে আমরা ওখানে প্রোগ্রাম করতাম, মাঝে মাঝে থানা মসজিদে প্রোগ্রাম করতাম। করতে 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 হঠাৎ করে একদিন কাজী সাহেব এসে বললেন যে আমাকে বানালেন সেক্রেটারি, উপজেলার সেক্রেটারি বানিয়ে দিলেন, যে আপনি সেক্রেটারি দায়িত্ব পালন করেন। আর সভাপতি তখন এলাকাতে তৈরি হয়নি। আব্দুল সোবহান নামে এক ব্যক্তি কালীগঞ্জে, আব্দুল সোবহান মরহুম, উনি কালীগঞ্জেরও নাজেম, উপজেলার নাজেম ছিল তখন। উপজেলার নাজেম, শ্যামনগরেরও দ্বৈত নাজেম ভূমিকা পালন করতেন। তার নাজেম মানে সভাপতি, ওই আব্দুল সোবহান সভাপতি, আমি সেক্রেটারি আমার উপজেলার। এইভাবে 84-85 কাজ করতে করতে আমি আস্তে আস্তে আমার রিপোর্টে উন্নতি হলো। আমি কর্মী ঘোষণা হলাম, ইতিমধ্যে অগ্রসর কর্মী হলাম। হওয়ার পরে 86 সালের 14ই আগস্ট আমার ওখানে তো শপথ হয়ে গেল। 1986 14ই আগস্ট আচ্ছা শপথ হলো। শপথ হওয়ার পরে ওই বছরেই এলাকায় এসে আমি আরও 3 জনকে যখন শপথ
আমার দায়িত্ব হলো। বিশিষ্ট ওয়াইজ এখন বেঁচে আছেন মাওলানা আব্দুল মজিদ, মুন্সিগঞ্জ বাড়ি। আচ্ছা, আর আমার খুব বন্ধু মানুষ, মারা গেছে, আমি খুব দুঃখিত। আল্লাহ পাক তাকে বেহেশতে নসিব করুন। গাজী নূর মোহাম্মদ। মাওলানা আব্দুল মজিদ মানে যার ছেলে মাওলানা এ.কে.এম ফখরুদ্দিন রাজি সম্ভবত। না 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 না, এ মজিদ মুন্সিগঞ্জ বাড়ি। উনি ওয়াইজ আমাদের খুলনা দক্ষিণ অঞ্চলে সব জায়গায় তিনি ওয়াজ করেন, ভালো ওয়াজ। আচ্ছা, বিদেশে ওয়াজ করতে গেছেন ইন্ডিয়াতে। আচ্ছা, মাওলানা আব্দুল মজিদ তার নাম। তা উনি ওরকম হলেন। আর ওই গাজী নূর মোহাম্মদ পদ্মপুকুরে বাড়ি, উনি রকম হলেন। আর মাস্টার এমদাদুল হক প্রাইমারি শিক্ষক, হরিনগরে বাড়ি, উনি রকম হলেন। এই তিনজনকে শপথ দেওয়ার পরে আর আমি আছি চারজন। তা গণতন্ত্রের বিধান হলো যে তিনজন রকম হলে এমারত দেওয়া যায়। তা আমি চারজন হয়ে গেলাম। কাজী সাহেব ওই 86 সালেই মধ্যে আমাদেরকে এমারত ঘোষণা করলেন শ্যামনগরে, এবং আমি ফার্স্ট আমির আমাকে ঘোষণা করা হলো। তখন নায়েব এমির হলো না, আমি আমির আর তিনজন সদস্য। ওই বছরেই কিন্তু ঢাকাতে হয়েছিল রোকন সম্মেলন, কেন্দ্র রোকন সম্মেলন ঢাকাতে। আচ্ছা, ওটা সম্ভবত ওই যে আমাদের যে মাদ্রাসাটা আছে কোথায়, তামিরুল মিল্লাত মাদ্রাসা, যাত্রাবাড়ি, মিরহাজিরবাগ, আরেকটা কী নাম বলে, ওইখানে আমাদের রোকন সম্মেলন হয়েছিল। আরেকটা কী নাম আছে মনে আসছে না। যাই হোক, এই সম্মেলনে আমরা চারজন প্রথমে যোগদান করলাম। 86 সালের ঘটনা কিন্তু, ফার্স্ট এমারত 86-তে। ওই বছরেই আমরা কেন্দ্রীয় সম্মেলনে আসলাম। ওখানে তখন অধ্যাপক রহমান সাহেব, আমি ওনার বক্তব্য শুনলাম। ফার্স্ট ওনাকে দেখলাম, বক্তব্য শুনলাম, শুনে আরও আপ্লুত হলাম, আরও আন্দোলনের স্পিরিট বেড়ে গেল। ওখান থেকে সবক নিয়ে এসে 86, 87, 88, 89 3 বছর কাজ করার পরে আমাদের ওখানে সেখানে তখন বেড়ে হলো 25 থেকে 27 জন রকম হয়ে গেল। আর কর্মী হলো 75 থেকে 100-র কাছাকাছি গিয়ে 75-80 কর্মী হলো। 90 সালে তখন উপজেলা নির্বাচন আসলো। এর সাধারণ যে ছিল স্থগিত ছিল কয়েক বছর পরে, ফার্স্ট আসলো 90 সালে নির্বাচন। এখন কি করি, তখন আমি আবার পলিটিক্যালি আমার কিছু ইনভলভেশন আছে, আমি কিছু এই যে আমার লেখালেখির মানে চিন্তা আছে, ওই সব লেখালেখি কিছু করেছি, কিছু কবিতা প্রবন্ধ আমার প্রকাশ পেয়েছে, ছাপানো হয়েছে। তাই এটা কি ওই মানে শিক্ষকতার পাশাপাশি আন্দোলনের পাশাপাশি সংগঠনের পাশাপাশি লেখালেখি। আমার প্রথম একটা ছোট্ট পুস্তকে বেরোয়, আমি যে ওই এমারতের পরে যে এলাকায় এই যে রমজান মাসে বক্তৃতা দিতাম রোজার উপরে, রোজার ফজিলতের উপরে। তা আমার এক ছাত্র সমতুল্য ওই উপজেলার শিবিরের সভাপতি ছিল ইয়াসিন আলী, সে ইসলামী ব্যাংকে চাকরি করে বর্তমানে, সিনিয়র অফিসার। ও আমাকে বলে, স্যার আপনি যে বক্তৃতা দিচ্ছেন 12টা ইউনিয়নে খুব সুন্দর বক্তৃতা, আপনি বই আকারে লেখেন, আমাদের কাজে লাগবে। ওরই অনুপ্রেরণায় আমি পয়েন্ট নোট করে ছোট্ট পুস্তকে বের করলাম, রোজার তাৎপর্য। আচ্ছা, তাই বের করে ওই বছরে প্রথম ভার্সন শেষ হয়ে গেল, সেকেন্ড ভার্সন আবার বেরোলো, সেটা প্রায় শেষের পথে। থার্ড ভার্সন আমি বের করতে পারিনি, আর অন্যগুলো বইটি করছি আর কি পরবর্তী পর্যায়ে। এখন পর্যন্ত কি কি বই লিখেছেন? আচ্ছা, এখন বলতে আমার 6-7টা বই বেরিয়েছে। সবগুলোই কি? হ্যাঁ, একটা বই বলি, ওর পরে দুনিয়ার নেতৃত্ব, কোরআনি টার্মস দিয়ে লেখা, দুনিয়ার নেতৃত্ব, যে ইন্নি জাইলুন ফিল আরদি খালিফা, এর উপরে ভিত্তি করে প্রায় 8টা 9 কি 10টা প্রবন্ধ আছে। এই বইটাও বের হয়েছে একটা। এই ওর পরে দ্বিতীয় একটা বই বের হয়েছে আমার, আমার তো বেশি দিয়ে মাঝে মাঝে একটা বই বের হয়েছে, ক্ষমতাধরদের রাজনীতি, সম্পূর্ণ পলিটিক্যাল বই। এতে বোধহয় 10 থেকে 18টা প্রবন্ধ আছে, ক্ষমতাধরদের রাজনীতি। আপনার লেখালেখি সব প্রবন্ধ কেন্দ্রিক বলছি। এইটা প্রবন্ধ, এই প্রবন্ধগুলো জাতীয় পত্রিকায় প্রায় 9 দিগন্তে, 9 দিগন্তের যে স্পেশাল মাসিক পত্রিকা বের করেন একটা, মাসিক একটা অন্য দিগন্ত, ওই অন্য দিগন্তে আমার একটা প্রবন্ধ একবার ফার্স্ট পেজ কভার পেজ করে প্রায় 12 পৃষ্ঠা প্রবন্ধ ছাপছিল ওরা। আচ্ছা আচ্ছা, এর ওর মধ্যে ইনক্লুড আছে ক্ষমতাধরদের রাজনীতির মধ্যে। তারপরে 9 দিগন্ততে বের হয়েছে, সংগ্রামে বের হয়েছে, ছাত্র শিবিরের যে ওদের ছাত্র সংবাদে, ছাত্র পরেরবারটা নাম দিয়েছিল হাইট টাইমে, প্রেরণা।
প্রেরণায় প্রায় আমার মাসে একটা প্রবন্ধ আসতে হয়, পড়ার কথা বহুত লোকে পড়ছে, আমাকে চেনা না ওই প্রবন্ধ পড়ে আমাকে অনেকে ফোন করেছে। তাই ক্ষমতাতে রাজনীতি ওই বইগুলো কনসোলিডেট করে মানে প্রবন্ধগুলো আরেক ইয়াসিন মাহমুদ, ডক্টর ইয়াসিন মাহমুদ, সে অনেক বই প্রকাশনা করেছে, আমার ছাত্র ঢাকাতে, সেগুলো আমার প্রবন্ধগুলো একসাথে করে ওই বইটা সে প্রকাশ করেছে। এই গেল 3টে বই। আর একটা বই মুখোমুখি একটা বই আছে, এটা ঢাকার থেকে প্রায় সালমান রিয়াজ যুগান্তরের সহকারী সম্পাদক ছিল, ওই ডক্টর ইয়াসিন মাহমুদ, ডক্টর আবদুল্লাহ আল মাসুদ, সবাই ডক্টর, এরা ভার্সিটির চাকরি করে। এরা 5-4জন সাংবাদিক মিলে আমাকে 100 প্রশ্ন করে লিখিতভাবে। আমি প্রায় 1-2 বছর ধরে প্রশ্নগুলো জবাব দিই, লিখিত জবাব দিই। ওই জবাবগুলো তারা কনসেন্ট্রেট করে একসাথে করে ওরা একটা বই বের করেছে, রাজনৈতিক নেতার মুখোমুখি। আচ্ছা আচ্ছা, মুখোমুখি দিয়ে যে বইটা বড় বই, যে বইটা গত বছর বেরিয়েছে, এটা ভালো, বইটা মানে বাজার পেয়েছে, লোকে পড়ছে, অনেকে মন্তব্য করছে। এই সবগুলো বই পড়ে কিন্তু আমাদের দিগন্ত, নয়া দিগন্ত অথবা সংগ্রামে কিন্তু মানে অ্যাড হিসেবে অনেকেই, কামরুল ইসলাম, ডক্টর কামরুল ইসলাম ভার্সিটির শিক্ষক, তারপরে আবুল আসাদ ভাই সংগ্রামের সম্পাদক, তারপরে আকন্দ, মাহফুজুর রহমান আকন্দ রাজশাহী ভার্সিটির, এনে সব কিন্তু মন্তব্য লিখছে আমার পরে অনেক বইয়ের উপরে, ভালো ভালো মন্তব্য আছে, সিরিয়াস মন্তব্য। তো এই গেল 3টি, 4টে বললাম। আর একটা হলো এমনিতে মনে আসছে না, ও ফুল পাখিদের গান, একটা ছড়া কবিতা বেরিয়েছে ইদানিং, সেটা ফুল পাখিদের গান। আচ্ছা। আর এর সঙ্গে বেরিয়েছে আর একটা বই, আরেকটা কবিতার বই, রুখি দাও তাগতি। এই কবিতা 19টা না 22টা 28টা প্রবন্ধ কবিতা আছে। এই কবিতাগুলো 90% কবিতা আমার জেলখানার জীবনে লেখা। ও মাঝখানে জেলের কথাটা আমাকে বলিনি, মাঝখানে আমাকে, আমি যখন জামাতের দায়িত্ব পালন করছি, ওই করা অবস্থায় তো 90-তে তো এটা ভুলে গেছি, 90-তে তো সামনে করে আসলাম, 91 সালে মানে উপজেলা পরিষদ ভোট বলছিলাম না, উপজেলা পরিষদ নির্বাচন হলো। ওই নির্বাচনে আমার এলাকার মাওলানা আব্দুল বারী, সে আমার কর্মী, আমার হাতের কর্মী, তাকে আমার নির্বাচনে দাঁড়া করিয়ে দিলাম। সকল লোকের মানে বিরোধিতা চলে আয়, তোমরা কেবল সংগ্রহ করতেছো অল্প বয়স্ক মানুষ সব। তোমার প্রিন্সিপাল হক সাহেব নাম করা, মানে প্রিন্সিপাল আমাদের মহাজন কলেজের, উনি দাঁড়িয়েছে উপজেলা পরিষদে, তার এগেনস্টে আমরা তাকে দাঁড়া করলাম, করিয়ে আল্লাহ আমার 20-21 বছর বয়স তখন আমাদের এই মাওলানা মসজিদ আর আমি, আর আমাদের বক্তৃতা করার লোক নেই। তা 2জন সারা উপজেলা জুড়ে সফর করতাম। বক্তৃতা কি লোকেরা বলতো, আমার সংগঠনে বলছিল, ইজুদুল ভাই আমি ছিল, বক্তৃতা করেই যেন উপজেলায় নির্বাচন পাশ নিয়ে নেছে, আমরা পাশ করে গেলাম, উপজেলায় পাশ করে গেলাম 3 বছরের মাথায়। 86 থেকে ইমারত, 87, 88, 89, 90-তে নির্বাচন, আল্লাহর রহমতে উপজেলা পাশ করে গেলাম। 91-তে হলো পার্লামেন্ট নির্বাচন, পর বছরে পাশ করার পরে আমাকে আবার প্রার্থী বানিয়ে দিলে আমার সংগঠন 91-তে। আল্লাহ আমি এমপি পাশ করে গেলাম, চেয়ারম্যানও পেলাম, এমপিও পেলাম। তাহলে আমাদের সাংগঠনিক জীবনে নব দিগন্ত উন্মোচিত হলো। মানে তখন কি আসলে কাজ এত শক্তিশালী ছিল যে আপনি, না বলুন তো 25-30 জন হয়তো 40 জন হয়েছে, তখন ওরা কবছর বেড়ে গেছে, আর 150 কর্মী, এই নিয়ে চলছে আমাদের আন্দোলন। এবং এই নিয়ে আপনি 91-এ নির্বাচিত হয়ে গেলেন সংসদ সদস্য হিসেবে। 91-এ উপজেলা চেয়ারম্যান পেলাম, 90-তে উপজেলা পেলাম, 91-এ সংসদ সদস্য হয়ে গেলাম। এই নিয়ে আপনি পরবর্তীতে কখনো কি এটা নিয়ে পর্যালোচনা করেছেন যে আসলে আপনার বয়স তখন মাত্র 40 বছর এবং মাত্র 25-26 জন রোকন এবং 100 জন কর্মী নিয়ে আপনি এমপি নির্বাচিত হয়ে গেলেন? এটা আমার প্রতিষ্ঠান, এটা ধরা পড়ছে আমার এই মুখোমুখির মধ্যে উল্লেখ আছে আমার সাংগঠনিক জীবনের কথা। আমি চিন্তা করি আমার শ্যামনগরের লোকেরা আসলে ইসলাম মাইন্ডেড। আচ্ছা, 30% হিন্দু তখন ছিল, 35%, এখন ওই পরিমাণে আছে কম বেশি। আর জাতীয় পার্টি তখন প্রভাব ছিল, জাতীয় পার্টি তখন এরশাদ ক্ষমতা ছিল 10 বছর, তার নেতা ছিল আমাদের ওখানে প্রিন্সিপাল আব্দুল হক, নেতা ছিলেন জাতীয় পার্টির। অ্যাডভোকেট আবুল হোসেন সাহেব, 1 কোটি লাখপতি মানুষ, উনি জাতীয় পার্টির লোক ছিলেন। এরা সব বড় লোকদের আমার এনারাইজি ছিল, এলাকার লোকেরা আমাকে
মানে লোকেরা ভালোবাসতে শুরু করলো আমার সাংগঠনিক জীবনটাকে দেখে, আমার প্রচারণা দেখে, আমার চলাচল বিভিন্ন জায়গায়, আমার বিহেভ, আমার আচরণ, এবং জামাতের আমির হিসেবে গুজরাতে আমি আছি, এই হিসেবে থেকে লোকদের মধ্যে একটা ভালো, আল্লাহ পাকের ইচ্ছা, এটা ভালোবাসা সৃষ্টি হলো মানুষের মনে, যার জন্যে আমাদের কথাগুলো লোকে তখন অ্যাকসেপ্ট করেছিল খুব সানানন্দে। আর জাতীয় পার্টি বা আওয়ামী লীগ বা বিএনপি, এই তিন দল তখন ক্ষমতার স্বাদ তারা নিয়েছে। তাদের যে লোকদের, তাদের যে সহযোগীদের যে মানে অনৈতিক কার্যক্রম, চাঁদাবাজি, ধান্দাবাজি, লোকদের কাছ থেকে টাকা নেওয়া, এসবগুলো মানুষের মনে খুব দাগ কাটতো। আচ্ছা, তারা চিন্তা করতে ছেলেটা ভালো, এরা জামাত করে, ভালো ভালো কথা বলে, এই চিন্তা করে তারা আমাদেরকে ভোট দিয়েছিল একেবারে ব্যাপকভাবে। আচ্ছা, আর আমরা 5 বছর এমপিশিপ চালালাম, উন্নয়নের কাজ এর আগে এত উন্নয়ন হয়নি, আমরা যেটা করতে পেরেছিলাম উন্নয়নও করেছি এবং লোকদের কাছে যাওয়ার সুযোগও পেয়েছি। এমন কোনো শ্যামনগরের বড় বড় পরিবার নাই, ছোট বড় পরিবার যে আমি সেখানে যাইনি। আচ্ছা, সেখানে আমার মানে পদচারণা পড়িনি। উল্লেখযোগ্য কি কি উন্নয়ন করেছিলেন সেই আমলে? তা 9 নেওয়ার পরে আবার 2001 আবার এমপি হলাম। হ্যাঁ, এই দুইটার মিলে সবাই বলছে গত 40 বছরে যা হয়নি শ্যামনগরে তা হয়েছে, লোকেরা বলতো আর কি। আচ্ছা, তা আমার মতে যে উন্নয়ন যেটা করেছি আমি, আমার শ্যামনগর রোড হয়েছে, রাস্তা ছিল না। একটা ছিল কালীগঞ্জ থেকে মুন্সিগঞ্জ, তা ডেভেলপমেন্ট হয়নি, আমার রাস্তা ডেভেলপমেন্ট হয়। এবং আমি আরও একটা রোড হয়েছে রাস্তা করি, এই রাস্তা থেকে সংযোগ করে শ্যামনগরের প্রপাত থেকে হায়বাদপুরে মোড় বলে একটা, সেখান থেকে নবেকে একটা বড় গঞ্জ, নবেকিয়া বাজার হাট, ওই গঞ্জ দিয়ে ওখানে কবর খোলপটিও নদী, ওইতে ফেরি ছিল, বহু লোক পারাতে কষ্ট পেত, ওখানে ফেরি সার্ভিস, যন্ত্রচালিত ফেরি সার্ভিস চালু করে ওই রাস্তাটাকে পদ্মপুকুরের উপর দিয়ে, পদ্মপুকুর প্রায় 15 কিলোমিটার পদ্মপুকুর লম্বা রাস্তা চলে গেছে গাবুরা পর্যন্ত। গাবুরার 14 একটা খাল ছিল, ওখানে একটা লোহার পুল মতন ছিল, ওইটাকে ভেঙে পাকা ব্রিজ করলাম ওখানে। তাহলে এখানে খোলপেটাতে ফেরি, রোড সাইজের রাস্তা, আমার 14 পাকা ব্রিজ, প্রায় 3.5 কোটি 4 কোটি টাকার ব্রিজ। ওই ব্রিজ করে গাবুরার উপর দিয়ে কয়রার সঙ্গে সংযোগ, কবতক্কি ধারে রোড সাইজের রাস্তা নিয়ে গেলাম। আচ্ছা, দেবিনার ভিতর দিয়ে, এটা বড় অ্যাচিভমেন্ট আমার লাইফে। প্ল্যান ছিল ওটা আবার এই গাইনবাড়ির থেকে আমরা ডুমুরে নিয়ে আসবো, ওটা এবার করবার চিন্তা আছে। আর ভেটকালি ব্রিজ করলাম, প্রায় 5 কোটি টাকার ব্রিজ, প্রায় ওই সময় 2টো ব্রিজ একসাথে করেছি আমি। 14 3.5 কোটি 4 কোটি টাকা, এটা 5 কোটি 5.5 কোটি টাকা, 2টা বড় ব্রিজ, ফেরি, রোড সাইজের রাস্তা। আমার শ্যামনগরের সদর হাসপাতালে ছিল 30 বেডের, ওটাকে আমি 50 বেডে উন্নত করলাম। আচ্ছা, বড় দৃষ্টান্তের বিল্ডিং করলাম, অবকাঠামো পাল্টে দিলাম। পরে পাইলট হাই স্কুল, ওখানে 2তলা বিল্ডিং করলাম। বিভিন্ন এলাকায় বড় বড় স্কুলগুলিকে আমি অনেক এমপিভুক্ত হয়নি, এমপিভুক্ত করলাম, স্কুলে বিল্ডিং করলাম, মাদ্রাসা বিল্ডিং করলাম, প্রাইমারি স্কুলগুলো প্রায় অধিকাংশ মানে বিল্ডিং করলাম। ইউনিয়ন পরিষদ ভবন আমার আমলেই 12টা ইউনিয়নে প্রায় 10টাতে পরিষদ ভবন করলাম, বড় বড় দৃষ্টান্তন ভবন। এই বিএনপি আমরা যৌথ ছিলাম সেই আমলের ঘটনা বলছি। এরপরে আমাদের কৈখালী একটা প্রত্যন্ত এলাকা, ভেটখালি ব্রিজ করার কারণে ভেটখালির ওপারে কৈখালী, ওখান থেকে পরানপুর দিয়ে শ্যামনগর ওঠার জন্য পাকা রাস্তা করলাম। ইটি রাস্তা ছিল, এখন পাকা হয়ে গেছে। এসব উন্নয়ন ওখানে হয়েছে আর কি, কিন্তু কৈখালী এখন প্রত্যন্ত এলাকা, বহু রাস্তা খারাপ, এখন করতে হবে সেগুলো। আপনি 91 থেকে যে নির্বাচিত হয়ে 5 বছর কাজ করেছেন, 5 বছর কাজ করার পরও 96-এ মানুষ আপনাকে কেন নির্বাচিত করে? অ্যাকসেপ্ট করিনি। এটা আসলে বলা যায় আমাদের দেশের মানুষের টেন্ডেন্সি হলো, একবার ক্ষমতায় গেলে কিছু সমালোচনা হয়, কিছু ত্রুটি আমি অকপটে স্বীকারও করতে হয়, সব কাজ তো ভালো মানুষ করতে পারে না। আর আমরা তখন ফার্স্ট স্টেজে আমরা নতুন একটা জগতে প্রবেশ করেছি, ডেভেলপমেন্টের জগতে, উন্নয়নের জগতে, অনেক কাজ জনসাধারণের চাহিদা মতো আমরা করতে পারিনি। এরপরে আওয়ামী লীগ খুব কঠিনভাবে তারা লেগে গেল, তারা বড় লোক কোটিপতি লোক ছিল, জাতীয় পার্টি কোটিপতি লোক ছিল, টাকা পয়সার বিনিময়ে দলদারি করে তারা আমাদেরকে অল্প পটে হেরেছিলাম আর কি। কিন্তু আবার পরবর্তীতে আবার আমাকে লোক আবার অ্যাকসেপ্ট করলো 2001 এসে 2006। তো ওখানে আমার ত্রুটি বলতে গেলে আমাদের সংগঠন কিছু ত্রুটি ছিল, আমাদের সাধারণ কর্মীদের চাওয়া পাওয়া তো থাকে। তা আমি কিন্তু সবাইকে সমানভাবে দেখতাম। আমি বলতাম তো জামাতের একজন কর্মী যেমন বিচার পাবে, সাহায্য পাবে, আওয়ামী লীগ জাতীয় পার্টি তেমন কিন্তু পাবে।
আচ্ছা। কিন্তু প্রধান পর্যায়ে আমাদের ভাইরা এটা অনেক সময় মেনে নিতে পারেনি। তা বলে আমাদের লোক আমরা পাবো, উনি ওনাদের দেখে এটা করে, আমাদের মধ্যে কিছু রিপারকাশন সৃষ্টি হয়েছিল, আচ্ছা। আমাদের মধ্যে কিছু হয়েছিল। আর সাধারণ মানুষের তো মেনি মাইন্ড অনেকের দিয়ে থাকে, কিন্তু স্বার্থ সংশ্লিষ্ট ব্যবহারও থাকে। জি। এসব কারণে আমার নিজেকে ত্রুটি থাকতে পারে, আমার নিজের চলাচলে বা প্রথম এমপি হয়েছে এদিক সুবাদে কিছু অবস্থা আমার থাকতে পারে সমস্যা। এসব কারণে মানুষ এটা মুখ ফিরে নিয়েছিল। সেই জায়গাটা থেকে আপনি নিজেকে সংশোধন করেছেন 2001 সালে এক সালে এসে আবার আমাকে ডাবল মানুষ আমাকে সমর্থন দিয়ে আবার আমাকে অ্যাকসেপ্ট করেছে। কিন্তু বিগত 15 বছরে যে নির্বাচনগুলো হয়েছিল সেই নির্বাচনগুলো থেকে আপনি প্রার্থিতা করেন নাই? প্রত্যেকবারে আমার 91 থেকে প্রথম শুরু করেছি, আর 2024 পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে প্রত্যেক নির্বাচনে আমার সংগঠন আমাকেই প্রার্থী করেছে প্রতিবারেই। আচ্ছা আচ্ছা। তার মানে হাসিনার আমলে 4 বার, শেখ হাসিনার আমলে 4 বার, আর ওই আমলে 3 বার, 7 বার আমি প্রার্থী। তা ওই 3 বারে 2 বার পাস করেছি, 1 বার ফেল করেছি, ওটা কন্টেস্টে ফেল করেছি বলতে হয়। আচ্ছা। কিন্তু এই আমলে 4 বার, 2009 সাল থেকে যে 4 বার হলো প্রত্যেকবারে আমি পাস করেছি আল্লাহর রহমতে, প্রত্যেকবারেই। সবাই জনগণ বলবে, কিন্তু ওরা ডিক্লেয়ার দিয়েছে তাদের নিজেদের লোকদেরকে। এরপর আবার এই 24 সালে নির্বাচন হলো, আমার নাম তো ঘোষণাই করছিল, আমাকে অ্যারেস্ট করেছিল 24 নির্বাচনে। আমরা তো হাইডে ছিলাম, তো 16-18 বছর হাইডে ছিলাম। 24 নির্বাচন ঘোষণা করলাম, ধানের নির্বাচন করলাম না এবার আমরা করে। আমি বাড়ি গেলাম, বাড়ি যেয়ে 16ই ডিসেম্বর, 31 ডিসেম্বর নির্বাচন হবে, 30 কি 31 নির্বাচন হয়েছিল বোধ হয়। 24-এর 7ই জানুয়ারি নির্বাচন হয়েছে, আপনি সম্ভবত 18 নির্বাচনের কথা বলছেন। 18 সালে জি। আমার ধানের নির্বাচন করলাম কোন সালে? 18 সালে। জি। ওই এবার বাড়ি গেলাম 16 ডিসেম্বরে। আমি বাড়ি যেয়ে প্রায় 6 মাস পরে বাড়ি গেছি, পরে প্রার্থী বাড়ি গেছি, তাহলে সিইসির একটা অধীনে আমরা আছি। 16 ডিসেম্বরে বক্তব্য দিলাম বিজয় দিবস উপলক্ষে, দেওয়ার পরে দেখি 41 জন পুলিশ বাড়ি এসে আমার ঘেরাও করে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল। নির্বাচনের 15 দিন বাকি মাত্রে। আমার ওয়াইফ বলছিল যে উনি প্রার্থী, এতদিন বাড়ি না, প্রার্থী বাড়ি আসছে, এখন ভোট নিয়ে যাচ্ছেন কেন, আমার কাগজপত্র দেখান। তারা কাগজপত্র থানায় যেয়ে দেখাবো, ওই সব যদি বলে থানায় যেয়ে দেখাবো, আমার টাকা দরকার নেই। আমি চলে গেলাম, ওই আমাকে অ্যারেস্ট করলো, 15 দিন থাকলাম জেলখানায়, নির্বাচনে থাকলাম জেলখানায়, তারপরেও আর প্রায় 15-20 দিন জেলে ছিলাম। ওই জেলে থেকে আমি ঘোষণা শুনলাম যে আমি পাশ করেছি, আমার নাম প্রায় 12টা 16টা আমার নাম প্রথমে ঘোষণা হলো। এরপরে ওরা আবার রাত 2টার সময় উল্টি দিয়ে অন্য লোকের নাম ঘোষণা দিয়ে পাশ করিয়ে দিলে। তাই জেল জীবনে কিছু ঘটনা আমার আছে। আমি 91 সাল থেকে এই 24 পর্যন্ত, শেখ হাসিনার আমল পর্যন্ত আমি প্রথম জেল কেটেছি বলেছি আপনাকে, শেখ মুজিবের আমলে। ওটা ছিল প্রেসিডেন্ট অর্ডার 50, পিউ 50 ছিল তখন, একটা বড় ধারা। আচ্ছা। ওই জেলে আমাকে অ্যারেস্ট করেছিল পিউ 50 ধারায়। ওই 1 বছর জেল কাটলাম জীবনে প্রথমে। এরপরে জেল কাটলাম তত্ত্বাবধায়ক আমল যখন আসলো, আমি তখন এমপিতে আমার সিআই হিসেবে পদত্যাগ করলাম। অ্যালায়েন্স ছিল আমাদের বিএনপি জামাতের, সিআইতে পদত্যাগ করে 86 না পদত্যাগ করলাম আমরা 2006 সালে। 2001 নির্বাচিত হলাম না সেকেন্ড টাইমে, 2006 সালে পদত্যাগ করলাম। বিএনপি এবং জামাত সংসদে পদত্যাগ করলো। 28শে অক্টোবরে লগেবাজার তাণ্ডব করলো ওরা। আমরা 26 তারিখে পদত্যাগ করেছি, 27-28 তারিখে আমাদের মিটিং ছিল ঢাকাতে। ওই মিটিংয়ে লগেবাটে দিয়ে আমাদেরকে পিটালো, আমাদের 6-7 জন ছাত্র নিহত হলো, খুব করুণ মর্মান্তিক, সেটা আপনারা সকলে জানেন। ওই সময় আমার অ্যারেস্ট হলাম। তখন ওই মানে আওয়ামী লীগের আমাদের যখন তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট আসলো, মঈনুদ্দিন ফখরুদ্দিন সাহেবের তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট 2008 এবং 2007 এবং 8, 6 সালে পদত্যাগ করলাম। 7 এবং 8 ডক্টর মঈন এবং ফখরুদ্দিনের তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট আসলো। এসেই ওরা ঘোষণা করলো সন্দেহভাজন দুর্নীতিবাজ ধরবো আমরা। এই ঘোষণা দিয়ে 50-50-50 তালিকা করলো। সকল দেশের রাজনীতিবিদ, ব্যবসায়ী, শিক্ষাবিদ, পণ্ডিত ব্যক্তি, সকল প্রকার চিকিৎসক। শেখ হাসিনা খালেদাও মাপ যায়নি, তো 2 নেত্রী 2 থিওরি তখন তারা ঘোষণা করলো, তাদের অ্যারেস্ট করলো। আমি তৃতীয় 50-এ আমাকে নাম দিলে 25 কি 27 নম্বরে। আচ্ছা, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তালিকায়। তাহলে 50 আমি 50 দেশ সড়কের তালিকা করলো, তার মধ্যে আমি ছিলাম। ওই তালিকায়
আমাকে অ্যারেস্ট করিনি, আমি সারেন্ডার করছিলাম সংগঠনের পরামর্শ নিয়ে। সারেন্ডার করার পরে আমি জেলখানে গেলাম, ওই সময় প্রায় 1 বছর জেল ছিলাম, 1টি বছর জেল কেটেছি। ওই সময় সাতক্ষীরা থেকে আমি প্রথমে জেলে নেওয়ার পরে এত লোকের ভিড় শুরু হলো কোর্টে, ওরা আমাকে এখন থেকে শিফট করে এক রাতের অন্ধকারে কুষ্টিয়া নিয়ে গেল। কুষ্টিয়া ছিলাম 3 মাস, থেকে 1 বছর জেল কাটার পরে আমি বাংলাদেশের সর্বপ্রথম আমি মুক্ত হলাম, দুর্নীতিবাজ মুক্ত ব্যক্তি হিসেবে। তো কাগজপত্র আমার কাছে আছে। মুক্ত কাদের বেগ নামে গোছে ছিল সাতক্ষীরা থানা, সেই আমাকে মুক্ত মানে রিপোর্ট দিয়ে মুক্তি করলো। এগুলো 1 বছর। এরপরে জেল জীবন তাহলে আমার হলো শেখ হাসিনার আমলে ওই প্রথম দ্বিতীয়বার জেল কাটলাম। এরপরে 2008-তে অ্যারেস্ট হলাম, 6-7-8 অ্যারেস্ট হলাম, 9 সালে মুক্তি পেলাম, 9 ডিসেম্বরের দিকে। এবার 9 সালে ভোট হলো, আবার ওই ভোটে আমি প্রসিড করলাম, তখন আমাকে প্রার্থী বানালো। ওই ভোটে শেখ হাসিনা নিরঙ্কুশ ক্ষমতায় চলে গেল, যে প্রথমে পীরখানা হত্যাকাণ্ড ঘটালো। আমাদের আমির জামাত গোলাম আজম সাহেব সহ মতিউর রহমান নিজামী, তারপরে গোলাম আজম সম্পত্তি কেস কাম দিল, যে সারা দেশে অঘোষিত হলিয়া জারি করলো। জামাত অঘোষিত নিষিদ্ধ, দাড়িপাল্লা নিষিদ্ধ, আমাদের বিরুদ্ধে অঘোষিতভাবে নিষিদ্ধ ঘোষণা। ওই সময় আমাকে আবার অ্যারেস্ট করলো ওই 9 সালে। আচ্ছা, 9 সাল থেকে 24 পর্যন্ত শেখ হাসিনা আমাকে 10 বার অ্যারেস্ট করেছে, 10 বার। 10 এই সময়ে, এই সময়ের মধ্যে তাহলে আমি 12 বার অ্যারেস্ট হয়েছি। শেখ মুজিবুর রহমান একবার, আর তত্ত্বাবধানে একবার, এই 2 বার, আর হাসিনার আমারে 10 বার। এমন কোনো বছর নেই আমাকে অ্যারেস্ট করিনি। আচ্ছা আচ্ছা, যেহেতু আমি প্রতিবার আমি ভোটে দাঁড়াচ্ছি, জনপ্রিয় হিসেবে এলাকার আমার 1 নম্বরে ডিজিএফআই বলতো আমাকে, আমার সব অ্যারেস্ট করে আমাকে প্রাইভেট কথা বলতো, তো অনেক পরিচিত ছিল। 2 বার এমপি ছিলাম। স্যার আপনার তো রিপোর্ট তো তুঙ্গি, যত ডিজিএফআই রিপোর্ট যায় আপনি 70% ভোট পাবেন, 75 এইভাবে রিপোর্ট যায়, এই জন্য আমাকে অ্যারেস্ট করে। তা আমি 10 বার তার আমলে, মানে 2009 থেকে 24 পর্যন্ত 10 বার শেখ হাসিনার আমলে। আচ্ছা, সর্বশেষ আমি বেরিয়েছি ওই 24 সালের মানে মাঝামাঝি টাইমে জেল থেকে বেরিয়েছি। তারপরে তো বেরিয়ে আমরা তো ফ্রি থাকতে পারিনি, গোপনে ছিলাম। 5 আগস্ট পর্যন্ত ওই দিন ছিলাম আমার মেয়ের বাড়িতে। আমার একটা ইউনিয়ন পরে ওই 100-200 মেয়ের বাড়ি এসেছেন দূরে। ঢাকাতে 5-6 মাস কাটিয়েছি, খুলনা, বরিশাল, তারপরে মানে কলারোয়া, বিভিন্ন জায়গায় কাটাতাম। বরিশালে আমার এক নাতি চাকরি করে, সেখানেও কয়েক মাস কাটিয়ে আসছি, বাড়িতে থাকতে পারতাম না। আর ওই সময় একটা ঘটনা হলো, প্রথম আমার বাড়িতে আমাকে যুদ্ধ অপরাধী হিসেবে আমাকে ওরা ট্রিটমেন্ট করেছিল, করে 3 মাস 2 বছর আমার বাড়িতে ওই নজরদারি থাকতো, পুলিশ খাতা বালিশ না বাড়িতে থাকতো। আপনি একজন বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, আপনাকে বলছে যুদ্ধাপরাধী। তা আল্লাহর মেহরবানি, আল্লাহ লাখ শুক্রিয়া, গোপন তদন্ত রিপোর্ট করেছে কমপক্ষে বোধহয় ডজন খানিক। আল্লাহ প্রত্যেক রিপোর্টে মুক্তিযোদ্ধারা বলছে, ওদের মুক্তিযোদ্ধা বলছে না উনি আমাদের সহযোগী। এই জন্য আমাকে ওর থেকে নাম কেটে দিয়ে বাদ দিয়ে আমাকে মুক্ত করে দিয়েছিল ওই 25-এর অনেক আগে। মুক্তি আমি তখন থাকলাম এলাকায়। এরপরে 25-এর আগস্টে যেদিনকে 5 আগস্ট ঘোষণা হলো, হাসিনা পালাই গেল 11টা-12টার দিকে। ওই 11টার সময় আমার মেয়ের বাড়ির থেকে গোপনস্থ বাইরে বেরোলাম, বাড়ি আসলাম। মেয়ের বাড়ি এসে নতুন এক জগৎ, বাড়ি আসলাম। আর ওইখান থেকে লোকের ভিড় শুরু হয়ে গেল বাড়িতে ওই দিন থেকেই। 5 আগস্ট থেকে এই 1.5 বছর আমি কাটালাম। আমি 16 থেকে 18 ঘন্টা পরিশ্রম করেছি, 16 থেকে লোক আমাকে থাকতে দেয়নি। আর তখন থানা ফাঁড়ি পুলিশ, থানাকে আমরা পুনর্বল করলাম, থানা ভয়তে লোক বেরোয় না। আমাদের নেতৃত্বকে আমার থানা আবার পড়াই দিয়েছিল, বিএনপিওয়ালারা পড়াই দিয়েছিল। আচ্ছা, দিয়ে আমরা আবার সেটাকে জঞ্জাল ছাপ করে প্রায় 1.5-2 লক্ষ টাকার ফ্যান, থালা, ঘটি, বাটি, বেড টেড আমরা কিনে, নতুন পুলিশ আসে তাদেরকে পুনর্বাসন করে যা আমরাই করেছিলাম। করে পুলিশ আমাদের তখন মানে কাছে চলে আসলো, আমাদের সব পুলিশ চলে না, গাজী সাহেব যা বলবে তাই। প্রায় 1 বছর আমাদের নেতৃত্বে চললো, প্রায় না এখনও চলতেছে, তো ওই সময়টা বেশি চলছিল।
এখন আমার সঙ্গে পুলিশ মাঝে মাঝে আমার সঙ্গে পুলিশ আবার সিকিউরিটি হিসেবে যায়। এই তো নির্বাচন ঘোষণার পরে আমার সাথে 2 জন পুলিশ সময় 3 জন দিয়েছিল ওরা, আমি চাইনি, অথচ আমার প্রোটোকল দিয়েছিল 3 জন পুলিশ নির্বাচন পর্যন্ত, নির্বাচন 2 দিন পরেও দিয়েছিল। এইভাবে জনগণের একটা মানে মনে করে তো এমবি তো হয়ে গেছে, পুলিশ যখন পাশে সাধারণ লোক তো মনে করে আইন সেইভাবে। আর লোকের বিচার আচার কেস কাম, আওয়ামী গ্রামের যত পুঞ্জীভূত কেস মোকদ্দমা, লাখ লাখ কোটি কোটি টাকা তো ওরা না নিয়ে তো কেস করে না, অথচ ফল পায় না। এই সমস্ত কেস সব আমার কাছে, আমি 1.5 বছর ধরে প্রায় কয়েক শত কেস মীমাংসা করেছি আল্লাহর রহমতে। এবং সুনামের সঙ্গেই আওয়ামী লীগের কেস, বিএনপির কেস, জামাতের কেস, হিন্দুদের কেস, মুসলিমদের কেস, মহিলা বিয়ে শাদীর ডজনখানিক বিয়ে শাদীর ব্যাপারে নিষ্পত্তি পাওয়া চলে, কিংবা 2-1টি ছাড়াছাড়ি হয়ে গেছে, গ্রাম্য সালিশ, গ্রাম্য সালিশ। এতে করে এলাকার মানুষের মধ্যে একটা ব্যাপক একটা সাড়া পড়ে গেল। এই অবস্থা আমাকে আবার দাঁড় করানো হলো। এবার আমি তো পাশ করে গেলাম, আমার আরও বেশি ভোটে পাশ করার কথা ছিল। আমি তো 22,000 ভোটে পাশ করেছি, কমপক্ষে 40,000 কি 60,000 ভোটে আমার পাশ করার কথা ছিল। কিন্তু আমার প্রতিপক্ষ তারেক জিয়ার বন্ধু হিসেবে পরিচিত ডক্টর মনিরুজ্জামান নামে একটা ছেলে, ইয়ং ছেলে, শিক্ষিত ছেলে, মোটামুটি কোটি কোটি প্রায় সে 18 কোটি টাকা খরচ করেছে। 18 কোটি মানে 20 কোটি অনেকে বলে। নির্বাচনে পাশ করার পরে তো সেখানে চলছে মানুষের সম্বর্ধনা, মালা, তারপরে আবেগ আবেদন, একেবারে প্রচুর। এর মধ্যে আমি ঢাকায় আসছি কয়েকবার। 12 তারিখে নির্বাচন শেষ হলো, 17 তারিখে শপথ নিলাম, আর আবার 12 তারিখে সংসদ বসলো প্রথম, গত পরশু দিনকে। শুক্র শনি 13-14 ছুটি, আবার আগামীকাল বসবে। হয়তো কালকে শেষ হতেও পারে, কিংবা একটা দিন চলতেও পারে, বলা যায়। কালকে শেষ হওয়ার সম্ভাবনা বেশি, হলে আমরা হয়তো এলাকায় চলে যাবো ইনশাল্লাহ। সাতক্ষীরার মানুষকে যে মানে সবাই বলে যে সাতক্ষীরা সবাই জামাত, অথবা সাতক্ষীরাকে জামাত একটা ঘাঁটি হিসেবে সবাই চিনে থাকে। ইনফ্যাক্ট ত্রয়োদশ নির্বাচনেও আমরা দেখেছি যে এখানে প্রত্যেকটি আসনেই জামায়াতের নেতারাই মূলত। আমরা আগে 5টা সিট যখন ছিল, আমরা 4 জন জামাতে ছিলাম। অ্যাডভোকেট আনসার সাহেব কলরওয়ার, তালার বাড়ি, তালা কলর একটা সিট, অ্যাডভোকেট আনসার আলী, ওই সঙ্গে আমিও ছিলাম, উনি এমপি হলেন। মাওলানা রিয়াসাত আলী আশাশুনি, উনি এমপি হলেন। কাজী শামসুর রহমান বেরিয়েছিলেন, উনি এমপি হলেন। আর আমি হলাম শ্যামনগর থেকে, 4 জন এমপি হলাম। তখন 5টা সিট, এখন সিট কমিয়ে দিয়ে ষড়যন্ত্র করে 4টি করে দিয়েছে। তো 4টিও আমরা হয়ে গেলাম। তাহলে আমাদের পরিস্থিতি আগের থেকে আছে। উপজেলার চেয়ারম্যান পাইছি আমরা তালা কররায়, না সাতক্ষীরায় সদরে মাওলানা আব্দুল খালেক মণ্ডল, উনি উপজেলা চেয়ারম্যান ছিলেন, আর উনি একবার এমপি হলেন, আব্দুল খালেক মণ্ডল। তাহলে ওখানে উপজেলা পেয়েছি, দেবাটায় উপজেলা পেয়েছি, শ্যামনগরে পেয়েছি 3 টাইমস উপজেলা, অ্যাট আ স্টেজ 3 টাইম উপজেলা চেয়ারম্যান। তো এটার পেছনে আসলে কারণটা কি? ওখানে তো এমন না যে জামাতের বড় বড় নেতৃবৃন্দ, আমরা যাদেরকে চিনি, প্রফেসর গোলাম আজম বলি, মাওলানা মতিউর রহমান নিজামী, এ ধরনের শীর্ষস্থানীয় কোনো নেতৃবৃন্দেরও কিন্তু ওখানে বাড়ি না। তারপরেও সেখানে সাধারণ মানুষ এত ব্যাপক অংশে জামাত করে অথবা আপনাদেরকে পছন্দ করে, কারণটা কি? এটা আল্লাহ পাকের ইচ্ছা। আমরা যেটা মনে করি, আমাদের জামাতের নেতৃবৃন্দের সততা, একনিষ্ঠতা এবং চারিত্রিক বৈশিষ্ট্য, অ্যাপ্রোচ, আবেদন মানুষের কাছে, জনগণের কাছাকাছি যাওয়া, সুখ দুঃখের ভাগী হওয়া, এবং আমাদের একটা সাধারণ জীবনযাপনের অভ্যস্ত। আমরা এটা সিক্রেট কোনো পরিবেশে আমরা যাইনি। আমাদের নেতৃবৃন্দ যারা, আমি সহ বলছি, আমাদের সকল নেতৃবৃন্দ এবং ইসলামের দিকে মানে একনিষ্ঠ আনুগত্য। আমি তো একজন শিক্ষিত মানুষ, আমি পরে ডিগ্রি পাস করেছি 86 সালে ঢাকা কলেজ থেকে। আমি এখন বড় বড় আলেম যারা আছে, সেই মসজিদ থেকে আমাকে এমতি দেয়, তারা মসজিদ গিয়ে আমাকে এমতি দেয়, আমি খুতবা দিয়ে নামাজ পড়াই। জামাতের লোকেরা এভাবে গড়ি ওঠে। জামাতে আসলে কে আলেম আর কে বেআলেম এটা বোঝার কোনো সুযোগ নেই। এদিকে মানুষের একটা আকর্ষণ আছে, আকর্ষণ করে মানুষেরা। মানুষের সঙ্গে আমরা ভালোবাসার হৃদ্যতার সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করি, তাদের সুখ দুঃখের সঙ্গে ভাগী হই। যা কিছু আমাদের থাকে তাদের সঙ্গে আমরা ভাগাভাগি করি, খাওয়া দাওয়া নেওয়ার চেষ্টা করি। অনেকে এমনটা বলে থাকেন যে সাতক্ষীরা অঞ্চলের মানুষ যেহেতু কিছুটা নিম্নবিত্তের মানুষ, আর নিম্নবিত্তের মানুষ হবার কারণে তাদের মধ্যে কিছুটা ধর্মের প্রতি অধিক আকর্ষণ যেমন থাকে, এবং একই সাথে তাদেরকে বোঝানো অথবা তাদের, আমি যদি ব্রেন ওয়াশ বলি, সেটাও অনেক বেশি সহজ। এ কারণে জামাত সেখানে এত বেশি প্রভাব বিস্তার করতে পেরেছে। না, এটা সর্বাংশে সত্য না। নিম্নবিত্ত আমি বলবো না, এখানে নিম্নবিত্ত লোক তো সব জায়গায় আছে। ওখানে আমাদের নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত লোকের প্রচুর বাস আছে ওখানে।
তা ওখানে লোকগুলো আমার শ্যামনগর একটা প্রাকৃতিকভাবে একরকম, ওখানে নদীমাতৃক এলাকা, সুন্দরবন এলাকা, জি অধিকাংশ জেলে বাওয়ালি বাস করে ওখানে, অধিকাংশ না প্রায় 30% জেলে বাওয়ালি। জি তো এরা জঙ্গলের নিয়ে চলাচল করে। আবার আশাশুনি এখানেও জেলে বাউলে আছে, অনেকে বাস করে। এই দুইটো উপজেলা জেলে বাউলের সঙ্গে সংশ্লিষ্ট। এর আবার আরও কিছু ইউনিয়ন আছে জেলে বাউলে কিছু, কিন্তু এরা মানে মধ্যবিত্ত উচ্চবিত্ত, যারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে বেশ কিছু লোকজন ওখানে আছে, উচ্চশিক্ষিত লোক ওখানে আছে। যেমন আমাদের কিন্তু ঢাকাতে যে আমাদের সরকারের যে প্রধান একটি পদ থাকে, সচিবিক পদ বলে, ওটা কি আমি তখন ছিল। আপনি ৭১-এর একজন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। এই মুহূর্তে বাংলাদেশ জামায়াত ইসলামীতে কতজন মুক্তিযোদ্ধা আছেন বলে আপনার জানা আছে? এই মুহূর্তে আমি মুক্তিযোদ্ধা পরিষদ আমাদের যেটা ছিল, তার আমি মাঝে সেক্রেটারি ছিলাম। আমার এলাকায় আমি সভাপতিত্ব পালন করেছি শ্যামনগরে বা সাতক্ষীরাতে। তা আমাদের সাতক্ষীরায় প্রায় ১২২ জনের মতো তালিকা আমার কাছে, ১২২ থেকে ২৬ সাতক্ষীরাতেই ডিস্ট্রিক্টে, মানে ১২২ জন মুক্তিযোদ্ধা শুধু সাতক্ষীরাতে যারা জামাত করেন, জামাত করি। আমার মারা গেছে, অনেকে নাই, প্রায় অর্ধেকের কম মারাই গেছে আর কি। এখন হয়তো বোধ হয় ৭০-৭৫ জন কি ৬০ জন থাকতে পারে, আর ওদের মারা গেছে। আচ্ছা, এই সংখ্যাটা সারা দেশে কি পরিমাণ? আচ্ছা, সারা দেশের আমরা অ্যাকুরেট পরিসংখ্যান দিতে পারবো না, তবে আমি মাঝখানে আমার একটা পরিষদের মিটিং আহ্বান হয়েছিল, তা আমরা এটা স্থগিত হয়েছিল মিটিংটা। তা আমার মনে হয় ১,৫০০ থেকে ২,০০০ হবে সারা দেশে, তারও বেশি হবে। হিউজ নাম্বার। বড় একটা সংখ্যক মুক্তিযোদ্ধা আমাদের আছে। কিন্তু এরপরও আসলে শুনতে হয় যে জামাত মুক্তিযুদ্ধের। আচ্ছা, এই প্রশ্নটাও আগে করেছিলেন, জামাত যুদ্ধ অপরাধী, জামাত স্বাধীনতার বিরোধী। আসলে একথাটাই তো আওয়ামী লীগ বলে, ইদানিং বিএনপি বলছে, আমরা এটা পরে বলছি। আওয়ামী লীগ তাদের দুর্বলতাকে ঢাকবার জন্যে, জনপ্রিয়তাকে মানুষের কাছে উপস্থাপন করার জন্যে একটা দোষ দিতেই হবে। তাই হিংসাত্মক আমাদের দোষটা দেয় যে আমরা মুক্তিযুদ্ধের বিরোধী। কিন্তু আসলে আমরা এতগুলো মুক্তিযুদ্ধ এর মধ্যে আছি, এবং ৭১-এর যুদ্ধ নিয়ে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছে, ওই বিষয়ে আমি বক্তব্য দিতে চাচ্ছি না, যেহেতু তারা ক্লিয়ার করেছেন যে ওটা ওই সময় আমরা চেয়েছিলাম দেশ স্বাধীন হোক, কিন্তু ভারতের নেতৃত্বে না হোক। ভারত আধিপত্যবাদী রাষ্ট্র, তাদের নেতৃত্বে একটা কখনোই আমরা ফ্রিডম আমরা ভোগ করতে পারবো না। এই ছিল মূল কনসেপশন। আমরা কখনোই পাকিস্তানের পক্ষে ছিলাম না, আজও নাই। হ্যাঁ, আজও বলতে মানে ওই সময় পলিটিক্যাল অনুযায়ী আমরা নাই। পাকিস্তান একটা দেশ, পূর্ব পাকিস্তান একসঙ্গে স্বাধীন হয়েছে, এটা ভালো কথা, ব্রিটিশ থেকে হয়েছে, ভালো কথা। যখন ডিভাইড হলাম, তখন ওদের সঙ্গে আমার আর মেনে যাওয়ার কোনো যুক্তি আছে? কোনো বোকাই বলে স্বাধীন দেশ ছেড়ে আরেক দেশের অধীনে যাবো? এটা এখনও বলে এরা পাকিস্তানের সঙ্গে মিশে চলতে যায়। এটা শুধু বলার কারণ হলো তারা আমাদেরকেই দূরে রেখে তাদের কর্তৃত্বের নেতৃত্ব বজায় রাখার ইস্যু তৈরি করা, অর্থাৎ অন্য কোনো ইস্যু খুঁজে না পেয়ে। কোনো ইস্যু নাই, কারণটা এখনো স্পষ্ট প্রমাণ যে আওয়ামী লীগ যে ইস্যুতে কাজ করতো, আওয়ামী লীগ নাই, আর বিএনপি সেই ইস্যুতে কাজ করছে। বিএনপি বলছে না, বিএনপি বলেছে যে যে যদি আওয়ামী লীগকে অ্যারেস্ট করা লাগে, যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগে, তাই ৭১-এর জন্য জামাতকে নিষিদ্ধ করা লাগবে, এরাই বলতেছে। এখন তাহলে ২০০১ সালে কেন করে নাই? তাহলে তখনকার একসাথে আমাদের সঙ্গে চললো ফিরলো। আমরা তো বলি সঙ্গে থাকলে কী বলে, সঙ্গে থাকলেই বন্ধু আর পিতা হলেই দ্বন্দ্ব, না একটা কথা বলি না আমরা? তাই এরা এই কাজটা করছে। যাক, ওটা পলিটিক্যালি ব্যাপার। তা আমি তো মুক্তিযোদ্ধা, আমি দেশের জন্য ভালোবাসা প্রাণ দেওয়ার জন্য চেষ্টা করেছি, যত সম্ভব দিয়েছি। কিন্তু এখন দেশকে আমি ভালোবাসি, এই দেশটাকে স্বাধীন থাকার কামনা করি। ১৮ কোটি মুসলমান হিন্দু অধ্যুষিত দেশ, প্রায় ১৭ কোটি মুসলমান, ১ কোটি অন্য ধর্ম হতে পারে। এই দেশটা কখনোই কি আমরা চাইবো অন্য দেশের সঙ্গে একাত্ম হয়ে যাক? এই যারা বলে তারা একেবারে অন্ধভাবে বলে, হিংসা করেই বলে। সাতক্ষীরাতে আমরা আরেকটা ব্যাপার দেখেছিলাম, সেটা হলো বিগত সময়গুলোতে যে পরিমাণ নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে জামায়াত শিবিরের নেতাকর্মীদের উপরে, এই ১-১.৫ বছরে কিংবা এই মুহূর্তে তারা কি আসলে সেই জায়গা থেকে কিছুটা, সেই ট্রমা থেকে কিছুটা বের হয়ে আসতে পেরেছেন? অথবা তাদের যে নির্যাতনে ক্ষয়ক্ষতি করা হয়েছিল, সেই জায়গা থেকে তাদের কি কোনো প্রতিকার করা হয়েছে? এটা খুব দুঃখজনক যে সাতক্ষীরা যেভাবে নির্যাতন হয়েছে, আমাদের মরহুম
এমপি প্রিন্সিপাল আব্দুল খালেক মণ্ডল, জি। ওনার বাড়িটাকে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। আরও অনেকের বাড়ি ভেঙেছে, গুলি করা, শুট করে ডাইরেক্ট গুলি করে হত্যা করেছে প্রায় 17 জন, 17 জন কি 34 জন, আমার খেয়াল 17 জন তো হবেই। সাতক্ষীরাতে তাদের শহীদ হতে হয়েছে এই সাইদি সাহেবের রায়ের মানে তাকে অ্যারেস্ট করার পরপরই, রায়ের পরপরই হয়েছে। সমগ্র সাতক্ষীরা আগুনের মতো উত্তাল হয়ে গেছিল, একদম আমাদের সামনগর থেকে কলরতলা পর্যন্ত। এবং যেগুলো তৎকালীন এসপি ওসি ছিল, আমাদের প্রতি নির্যাতন যারা যা করেছে এটা ভাষায় অবর্ণনীয়। আমাদের ছেলেদেরকে, আমাদের মহিলাদেরকে, আমাদের যুবকদেরকে যেভাবে টর্চারিং করেছে তারা, হাত পা বেঁধে কুড়িয়ে ভেঙে, ডাইরেক্ট বিএনপির একটা ছেলেকে ডাইরেক্ট গুলি করে হত্যা করেছে, বিএনপির একটা ছেলে, তা কাশিমারি বাড়ি। এইভাবে আমাদের লোকদেরকে, আর আমি তো বললাম আমার 10 বার জেল কাটিয়েছি আমি, 10 বার জেলে এরকম একবারে পূর্ণ 1 বছর প্রায়, আর 6 মাস 9 মাস তো আছেই। এভাবে আমার স্ত্রীকে, আমি সর্বশেষ নির্বাচনে যখন আমি ধানের নির্বাচন করতে গেলাম, আমার স্ত্রী এবং আমার একমাত্র কন্যা ভোটের 3 দিন কি 4 দিনে আমাকে দেখতে গেলে ওদেরকে অ্যারেস্ট করলো। ওরা 28 দিন জেল খেটতে দিয়েছে ওদেরকে। কত করুন তারা, এটা মানবাধিকার লঙ্ঘন বলে। একটা লোক জেলখানা থাকলে আত্মীয় স্বজন বাড়ি থেকে দেখতে যাবে, এটা স্বাভাবিক, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আমার 2 নাতি পুত্র সাথে ছিল, ওরকে পরে ছেড়ে দিয়েছিল। তা আমার মেয়েটা স্কুলের শিক্ষিকা, একমাত্র মেয়ে আমার। আমি খুব সেদিনকে তাকে যেখানে ঢুকাই দিলে, আমি এক ঘরে, ওরা আরেক ঘরে, ওই দিন আমি রাত্রে ঘুমোতে পারিনি, খুব কষ্টে। তখন কিন্তু আমাদের মহাদেশ আব্দুল খালেক সাহেব জেলখানা ছিল ওই সময়, আর অনেক নেতারা ছিল, আমাকে সান্ত্বনা দিয়েছিল। এবং ওই দিনই একটানা প্রায় 1 সপ্তাহ ওই জেলখানার মধ্যেই প্রতিদিন সন্ধ্যের পরে মাগরিবে এশায় আমার ওয়াইফের জন্যে, আমার মেয়ের জন্যে সকলে দোয়া হতো। আর ওই সময় আমার এলাকা প্রত্যেকটা মসজিদে দোয়া হয়েছে, কান্নাকাটি করেছে মানুষেরা, যখন হতো মধ্যচ্ছাত্রা করেছে। এই যে দীর্ঘ আপনার রাজনৈতিক জীবন, এই দীর্ঘ রাজনৈতিক জীবনে অথবা সাংগঠনিক জীবনে আপনি জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ যারা ছিলেন সবার সাথেই কাজ করার সুযোগ কম বেশি পেয়েছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী অথবা প্রফেসর গোলাম আজম, ওনাদের সাথে আপনার বিশেষ কোনো স্মৃতি কি মনে পড়ে? অবশ্যই মনে পড়ে। আমি যখন প্রথম জামাতের আমির হলাম, আমির হওয়ার পরে আমি ঢাকায় আসলাম। এই যে আমারটা মনে একটা কিউরিয়াসিটি, যে দলের নেতা যার আনুগত্য করে চলতেছে সেই লোকটা কেমন দেখবো, একটু ছবি দেখেছি, ডাইরেক্ট দেখা। কিন্তু আমাদের মাঝে ট্রেনিং হতো, আলফারাতে ট্রেনিং হতো। ট্রেনিংয়ের শেষে ওনার বাড়ি ছিল তো এই মগবাজারের এই যে এলাকায়, টাইম বাসায় যেতাম, দেখতাম। একদিন ওনার বাসায় গেছি, যেমন দেখি যে সাদা গেঞ্জি গায়ে, একটা দা হাতে, উনি খেতে কাজ করতে ওনার বাড়িতে। আমি পরিচয় দিলাম কে, তাই বলে আমি গাজী নজরুল ইসলাম, আমি উপজেলার সামনগরের আমির। হাসলো, একটু মুচকে এসে কথা বললো, বলে আমাকে একটু বসতে দিল, দিয়ে একটু নাস্তা খাই, কিছু কথা শুনে কিছু নসিহত করলো, ঠিক আছে কাজকাম করেন, বিদায় নিলাম। আর দিন তার বাসায় গেলাম, বাসায় ওনার দোতলা পরে বসতেন, মানে ওনার এই ফ্রিজ থেকে কলা বের করে খাওয়ালেন, চা দিলেন ভিতর থেকে। আর আমার এই কথা বলতে বলতে আমার তো ওনার ঝড় হয়েছিল আমার এলাকায়, তা আমাকে 10,000 টাকা হেল্প করেছিলেন। আমি আমির হিসেবে আমার সবার ঘর, অনেকের দেশে টাকা আমাদের মাধ্যমে দিয়েছে সেটা, কিন্তু আমাকে স্পেশালি 10,000 টাকা দিয়েছিলেন টিনের ছাউনি করবার জন্যে। অ্যান্ড আমি বেরিয়ে চলে যাচ্ছি, চশমাটা রেখে চলে গেছি, গিয়ে কিছুক্ষণ পরে আবার সিঁড়িতে নেমে চলে আসি, কি স্যার আমার চশমা রেখে গেলাম, তাহলে বসেন। আমি বসলাম, তো বললে উনি বলছিলেন যে জুলুম মানে কি বলেন, জুলুম। আমি জানি কিন্তু আমি বলছি না, আমার বেশ শরম করতেছে। জুলুম মানে একটা ছোট্ট শুনি রাখেন অর্থ, যেখানে যা রাখা দরকার তাকে সেখানে তার না রাখা জুলুম। আপনার চশমা থাকবে কোথায়, চোখে, আপনি এটা গেছেন কেন, এটা জুলুম, তাই তুই হাঁটা করেছেন আপনি। আমি খুবই ছোট্ট ঘটনা, তো ওনার এই ছোট্ট নসিহত যেটা আমার খুব সামনে মনে পড়ে। আমার এলাকায় 91 নির্বাচনে গেছিলেন, আমার জনসভা করেন, আমার তার কাঁধে দিয়ে সিঁড়িতে নেওয়ার ছবি আমার কাছে আছে।
তার স্মৃতি ছিল, আমার বাসায় নাস্তা করেছিলেন। যে কজন নেতা হয়েছে আমাদের অধ্যাপক আলম সাহেব, মতিউর রহমান নিজামী ভাই, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই, কামরুজ্জামান ভাই, সব বড় নেতারা আমার ছোট্ট কুড়ি ঘরে তারা একবার দুবার থেকে আসছে, নাস্তা মানে খাওয়া দাওয়া করে আসছে। এবং নিজেও একদিনকে আমার এই যে ঘরটা এখন পরিত্যক্ত হয়ে গেছে, ঘরটা 8টা ঘরে থাকে, নতুন বিল্ডিং, ওই ঘরে মেঝে উনি ছোট্ট জায়গা, মানে বড়, আমি কি কেবল সামনে ঘরে আসছি, একটা রুম, একটা বারান্দা, আর পাশে আমার মেয়ে থাকে একটা ছোট জায়গা। তো ওই ঘরে ভাত খেয়ে ওইখানে শুয়ে পড়লেন মেঝেতে। আচ্ছা, বিকালে মানে মিটিং হবে, বেলা 1:30-2 বেজে গেলে শুয়ে আধা ঘন্টা রেস্ট নিয়ে ওখান থেকে মিটিংয়ে গেলেন। নতুন একটা ঘর তৈরি করেছে, একটা দোতলা বিল্ডিং, সেখানে মুজাহিদ ভাই গেলেন একবার। মুজাহিদ ভাই যে আমার ছেলের উপরে একটা আলাদা রুম করা, সেখানে নেতিমন যায় বলে কমট সিস্টেম, ওখানে রাখলাম। ওখানে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সিঁড়িতে নামার পথে আমি যে রুমটা থাকি নিচের তলায়, ওখানে ঢুকিয়ে দিতেন। বাহ, সুন্দর রুম তো। উনি বেশ সেভাবে বললেন কথাটা। আমি একটু ফ্রি ফ্র্যাঙ্ক থাকতে চাই, ফাঁকা। আমার ঘরে প্রায় 4টে জানালা, আর আমার ঘরের এই মানে উত্তর দিকে বারান্দা, আর পূব দিকে বারান্দা, পশ্চিম দিকে বারান্দা, দক্ষিণ দিকে উত্তর দিকে বারান্দা, 2 দিকে বারান্দা। 2 দিকে বারান্দা থাকার কারণে আলো একেবারে ঝলকানো আলো আসে। আর ঘরটা একটু পরিপাটি পাটা করে রাখার চেষ্টা করি আমি। তো উনি খুব খুশি হলেন, চা খেয়ে চলে গেলেন। কামরুজ্জামান ভাই আমার ওখানে গেছেন। তারপরে জালাল হোসেন সাইদি সাহেব, উনি আমার বাসায় গেছেন। তো উনি খাওয়া দাওয়া করেননি, নাস্তা করেছে অন্য জায়গায়, আমরা বাড়িতে খাওয়ার ব্যবস্থা করেছিলাম, সেখানে আমরা খাইছি। উনি গেছেন আমার ওখানে। আমার বাড়িতে গেছেন বিচারপতি আব্দুর রউফ সাহেব, আমার সঙ্গে খুবই সম্পর্ক ছিল, এখনও আছে। উনি তো বেঁচে আছেন না মারা গেছেন। উনি আমার বাড়িতে গেছেন, আমরা একসঙ্গে মধু, আমার বাড়ি মধুর এলাকা, তো মধু খেয়েছেন, খুব আনন্দ প্রকাশ করেছেন। তারপরে মাসুদ, ওই সাংবাদিক লেখক, কি মাসুদ, যাক মাসুদ মজুমদার, উনি আমার বাড়িতে গেছেন। ওই রূপ সাহেবের সঙ্গে প্লেনে আমরা সাথে গেছি, আমি এমপি ছিলাম। উনি আমার যাওয়ার আশা নিয়ে একটা এও লিখেছিলেন ছোট, ওই সংগ্রামে, এটা আমার কাছে এখন সংরক্ষিত আছে। এমনি আর তো আমার এলাকার তো এমপিরা সবাই তো গেছে, সাতক্ষীরার বা খুলনার গোলাম পরোয়ার ভাই, তারপরে আমাদের আবুল কালাম আজাদ, বর্তমানে যারা আছেন অনেকে অন্যান্য জায়গা লোকেরাও গেছে। আপনি তো তৃতীয়বারের মতো এবার সংসদে ঢুকলেন। আপনার কি মনে হয়েছে কখনো যে সংসদের কোনো একটি পদ আপনাকে যদি জামায়াতের পক্ষ থেকে দেওয়া হতো, বা আপনাকে যদি সেই পদে মনোনয়ন দেওয়া হতো, তাহলে সেটি ভালো হতো? যেমন হুইপ বলি, চিফ হুইপ বলি, অথবা এ ধরনের বিরোধী দলীয় উপনেতা, এ ধরনের কোনো পদে কি আপনাকে যদি দেওয়া হতো, তাহলে সেটি? শোনেন, মানুষের মনে তো অনেক চিন্তা আশা থাকে, তা আমরা কোনোদিন পদের আশা করি না, সে আশা আমরা আন্দোলনে গড়ে উঠিনি। তো কোনো পদ আসলে দায়িত্ব পালন করার চেষ্টা করি। আমি যখন 2 বছর এমপি ছিলাম, আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্ট্যান্ডিং কমিটিতে আমি সদস্য ছিলাম। তারপরে আইন শৃঙ্খলা কমিটিতে সদস্য ছিলাম। আমি একবার ওই সুবাদে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের কনফারেন্স হয় জেনেভাতে, সুইজারল্যান্ডে। ওখানে আমি চাইনি, কিন্তু আমাকে সুযোগ দেওয়া হয়েছিল, আমি সেখানে গিয়েছিলাম। এভাবে পার্লামেন্টে অনেক কাজ করেছি। এবারও তো আল্লাহ পাকের ইচ্ছা আমার সিটটা দিয়েছে একদম প্রথম লাইনে, দেখেছেন বোধহয়। বিরোধী দলের যে নেতাদের আমির জামাত এখানে, আর আমি এইখানে প্রথম সিটের একদম, যে সিটটা খুব গুরুত্বপূর্ণ সিট, বড় বড় নেতারা বসে গেছে সে জায়গায়। এবার 5টি কমিটি হয়েছে সংসদে। তা বিশেষ কমিটি, যেটা আইন শৃঙ্খলা কমিটি, এবং এই যে 133টা ওরা অধ্যাদেশ পেশ করেছে, ওর যে কমিটিতে বিচার বাছাই করা হবে, সেই কমিটিতে আমাকে রেখেছে, দেখলাম। কবি আমার কাছে আছে, এটা আমি তো চাইনি। এটা ওরা ওই সিটটা তো আমি চাইনি। আমি যখন ভিতরে ঢুকে সিট খুঁজতেছি, তা আমি অন্যবার 2 বার ছিলাম, তো ওই দেওয়ালের দিক থেকে 3 নম্বর 4 নম্বর বসতাম। আমি সেখানে খোঁজ করতেছি, দেখি হাফিজুল বশরের নাম্বার 107, একবার দেয়ালের দিক থেকে 3-এ। তো সামনে আরো 5টা র আছে, 5টা সিট, 5টা লাইন আছে। তো 107 তাহলে 8 কাছে হবে, ওইখানে খুঁজতেছি।
আমার বন্ধু শাহজাহান চৌধুরী, আমরা একসঙ্গে দুবার সংসদে ছিলাম। হ্যাঁ। এই নুরুল ভাই কী খুঁজেছেন? তো আমার ছিল এই বোকা সিট ওইখানে খুঁজে, আপনি 3 বার নামবে, চলেন সিট কোথায় আমি দেখে দিচ্ছি। ও সাথে করে নিয়ে আমার ওইখানে বসিয়ে দিলে। তা আমি আল্লাহ শুক্র দেখো, আল্লাহ তুমি আমাকে এই মর্যাদা দিয়েছো। এখানে ওখানে একটা মর্যাদা আছে এইসব জায়গায়। এই যে কমিটির নাম ঘোষণা হলো, এটাও আল্লাহ পাকের ইচ্ছা, আমি তো চাইনি। আমাকে পেপারে পত্রিকা দিয়েছে হুইপ হিসেবে, আমাদের জামাত থেকে হুইপ নেওয়া হলে আমার নামটাও 2-3 জনের সঙ্গে আমার নামটা, আমি চোখে দেখে নিয়ে অনেক লোকেরা বলছে যে নামটা আসছে। তা আমি শুনি, আল্লাহর শুক্রিয়া আদায় করি, আসলে দায়িত্ব পালন করবো, না আসলে আমার কোনো কষ্ট নেই, দুঃখ নেই। ডেপুটি স্পিকার হিসেবে আমরা শুনেছিলাম যে জামায়াত নিজস্ব একজন লোককে চায়, কিন্তু সেটিও তো জামাত পেল না। এটি নিয়ে আপনাদের কোনো দুঃখবোধ আছে কিনা? না, দুঃখ একটা নিয়ম আছে, এই যে আগের যে সিস্টেম আছে ওই সিস্টেমে হুইপ একজন, যদি জুলাই চার্টার বাস্তবায়ন হয় ওইখানে প্রস্তাবনা আছে যে 2 জন হুইপ হবে। আচ্ছা, চিফ হুইপ একজন, 2 জন হুইপ, একজন সরকারি দল থেকে, একজন বিরোধী দল থেকে। কিন্তু ওটা এখনো পাস হয়নি, এরা তো পাস করছে না। এটা পাস হলে তখন আমার সাথে অবশ্যই একদম নীতি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন তো আমরা এমনি ওটা পাবো, আমাদের মধ্যে যে পাক সিনিয়রিটি হিসেবে পাবে, কেউ অভিজ্ঞতা হিসেবে পাবে। আমরা এখন 4 জন আছি 2 বার বা 3 বারের এমপি। আচ্ছা, যেমন আমাদের শাহজাহান চৌধুরী ভাই চট্টগ্রামের, অধ্যাপক মুজিবুর রহমান সাহেব হলো রাজশাহীর, আর আবু তায়ের ভাই ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তায়ের। আচ্ছা, এই 3 জনের আমি, এই 4 জনই আমরা সর্বাধিকবার নির্বাচিত। আর সবাই নতুন, অ্যাবসলিউটলি সবাই, আমি জামাত সহ সবাই নতুন। আচ্ছা। তো আপনাদের এই সংসদ অধিবেশন এগুলো খুব ভালোভাবে চলুক, আমরা সেই প্রত্যাশা করি। এবং সংসদ অধিবেশনে সরকারি দল এবং বিরোধী দল আপনারা সবাই মিলে বাংলাদেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যান, আমরা সেই প্রত্যাশা করি। একই সাথে আপনার হাত ধরে সাতক্ষীরা শ্যামনগর এটি উন্নয়নের মহাসড়কে উঠে আসুক এবং উন্নয়নের যে কাঙ্ক্ষিত যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রা অর্জন করুক, আমরা সেই প্রত্যাশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি প্রচণ্ড ব্যস্ততার মধ্যেও আপনি আমাদের স্টুডিওতে এসেছেন এবং সময় দিয়েছেন। আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আপনার জন্য শুভকামনা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনিও যে আপনার একটা ছোটোখাটো হলেও একটা গুরুত্বপূর্ণ একটা ফোরাম আপনি পরিচালনা করছেন। শুধু আমি না, আমার চাইতে আরও অনেক বড় বড় রাজনীতিবিদদেরকে নিয়ে আপনি মুখোমুখি হচ্ছেন, কনভারসেশনে আলাপ করছেন। তো আজকে আমাকে এখানে ডেকে আমাকে আহ্বান করে যে কাজটা করলেন, আমি কৃতজ্ঞ এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি আমি যে এই যে পরিশ্রান্ত ক্লান্ত একটা আমি আছি, আপনি চেয়ারে বুঝতে পারছেন যে গত 1.5 বছরে কী অবস্থা আমার মধ্যে গেছে। কিন্তু আল্লাহর শুকরিয়া যে আমি এখনও 3 দিন আলাদা বেডে আমাকে নিয়ে যায়নি। এই 74 বয়স চলছে, আমি 16-18 ঘন্টা পরিশ্রম করছি জনগণের জন্য, নিজের বাড়ি এলাকার জন্যে, কিন্তু সুস্থ আল্লাহ পাক রেখেছেন। এর মধ্যে আপনার সঙ্গে যে কিছু কথা বলতে পেরে আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমার কথার মধ্যে কি ত্রুটি থাকতেও পারে, বেশি কথা বললে বেশি ভুল হয়, তা আমি যতদূর বলার চেষ্টা করেছি সঠিক কথাগুলো। তাই আমার মেন কথা হলো আমার এলাকার উন্নয়ন, এলাকার মানুষের চাহিদা। এলাকার মানুষ গরিব, প্রপীড়িত, জেলে বাউলে আমাদের এলাকায় রয়েছে। রাস্তাঘাটের খুবই অবমূল্যায়ন, রাস্তাঘাট খুব ভালো নেই, ওই বলে 1-2 রোড সাইজের রাস্তা। আমার পরিকল্পনা আছে, আল্লাহ যদি আমাকে কবুল করেন, যদি আমাকে সুযোগ দেন আর আমি যদি এলাকা বাঁচিয়ে রাখেন, তা আমার এলাকার যে মানে প্রথম কথা হলো সুন্দরবনের মধ্যে জঙ্গলে, মানে এটা আপনার হাইলাইট করে বলা উচিত যে সুন্দরবনকে জিম্মি করে একদল দুষ্ট লোক আমার জেলে বালুদেরকে জিম্মি করে লাখ লাখ টাকা তাদেরকে মানে জিম্মি করে টাকা চাঁদা আদায় করছে। এটা আমাদের দেখা দরকার। জীবিকার প্রায় 30% 40% জঙ্গল থেকে লোকেরা করে থাকে, এটা দেখা দরকার। তাদের মাছ মারার ব্যবস্থা করা দরকার, 1 নম্বর। 2 নম্বর, আমাদের রাস্তাঘাটের উন্নয়ন করা দরকার। 3 নম্বর, অবকাঠামো উন্নয়ন করা দরকার। 4 নম্বর, আমাদের রেল লাইন করা দরকার। আমি 2004 সালের সংসদে বলেছিলাম, এর আগে আমাকে কেউ বলেনি। গত আওয়ামী লীগ আমলে তারা নাড়াছড়া দিচ্ছিল কিন্তু কাজ করিনি। আমরা চেষ্টা আছে মুন্সিগঞ্জ থেকে ভোমরা হয়ে মানে বেনাবল পর্যন্ত রেল লাইনটা করা। আমার 17 নম্বর ব্যাটালিয়নের হেডকোয়ার্টার নীলডুমুরে, ওখানে ফরেস্ট অফিসের হেডকোয়ার্টার, ওখানে হচ্ছে নৌ পুলিশ ফাঁড়ির হেডকোয়ার্টার, ওখানে ওই সুন্দরবনের যে কোস্টগার্ড পাশে তার হেডকোয়ার্টার। এবং এখন ওই এলাকাটা শিল্প এলাকায়, চিংড়ি কাঁকড়ার বড় শিল্প এলাকা, বড় বড় লোকরা সেখানে যাচ্ছে। একটা হেলিপোর্ট
পোর্টের জন্য আমি হেলিপ্যাড, জি আমি গতবারে বলছিলাম সেটা হয়নি, এবার আমার চিন্তা চাই যেহেতু বিডিআর ক্যাম্প আছে, সিকিউরিটি আছে, হেলিপ্যাড এটা করতে পারলে মানুষের উপকার হবে। বিআরটিসি বাসটা আমি নিয়ে গেছিলাম, সড়ক পথে সড়কের উন্নয়ন হওয়া দরকার, উন্নয়ন কাজ চলছে। স্বাস্থ্যসেবা একটা গুরুত্বপূর্ণ, আমাদের 30 থেকে 50 আমি করেছিলাম, জি এবার 100 বেড করা দরকার, ওটা আমরা করতে চাই। এভাবে আমার নবেগে একটা বড় গঞ্জ ও ডেভেলপমেন্ট করতে চাই, নবেগি, মুন্সিগঞ্জ, ভেটখালি, হরিনগর, বড় বড় হাট বাজারগুলো উন্নয়ন করতে চাই, গাবুরা, তারপরে আমাদের বরুলিয়াতে আছে, সামনে সদরটাও ওখানে বড় মানে জলবন্দি থাকে প্রায়, যমুনার খাল আছে ওখানে, যমুনার খালটা আমি 1 কোটি টাকা বরাদ্দ করে 50 টাকা আমি নিজে খরচ করে গিয়েছিলাম ভালোভাবে, আর 50 টাকা খরচ করতে পারিনি, লুটপাট করে খেয়ে ফেলেছে, কাজ হয়নি। যমুনার খালটা যদি আমরা ওপেন করতে পারি, সামনেকার জলবদ্ধতা দূর হবে আর দৃষ্টান্তর পরিবেশ সৃষ্টি হবে। আমি 99 সরাই গাবুরাতে একটা দৃষ্টান্ত প্রকল্প করেছি, আইলে কোনো পানি ছিল না, ওই একটা পুকুরি পানি মানুষ খেয়ে তারা জীবন করেছে, এখনও করছে, একটা বড় একটা প্রকল্প। তো এরকম ধরনের কাজ আরও আমি করতে চাই। আমাদের যুবকদের আমি একটু উন্নয়ন করতে চাই, যুবকদের, বেকার যুবকদের কী করে তাদের এই যে কর্মসংস্থান, বিশেষ করে এই যে মিডিয়ার যে একটা ইয়ে আছে, ফেসবুকে তারা যে ওই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে করে, এটা আমরা করতে চাই। ইভেন যুবক, ইয়ং গার্ল এবং বয়েজ উভয়দেরকে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে চাই। এই ট্রেনিং সেন্টার আমরা সামনে করে করতে চাই যুবকদের জন্য, যুব উন্নয়ন কেন্দ্র করে তাদেরকে বিদেশে পাঠানো বা অন্য কর্মসংস্থান তৈরি করার জন্য করতে চাই, এটা আমাদের ইচ্ছা আছে। এক বিধবা, দুস্থ, গরিবরা খুবই নির্যাতিত, তাদেরকে উন্নয়নের কাজ করা দরকার। এই মোটামুটি অর্থাৎ উন্নয়নের সকল সূচকেই আপনি আসলে ভূমিকা রাখতে চাই, অতীতে রাখার চেষ্টা করে রাখতে চাই। আপনার জন্য দোয়া করি, আপনি আপনার যে স্বপ্নগুলো ব্যক্ত করলেন সেই স্বপ্নগুলো আল্লাহ তাআলা যাতে আপনার হাত ধরে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমিন আমিন, আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ উপভোগ করছিলাম সাতক্ষীরা 4 আসন থেকে যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম, তার বর্ণাঢ্য কর্মজীবনের এবং একই সাথে 71-এর মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে তিনি যে ভূমিকা রেখেছেন সেই গল্প, সেই ইতিহাস, এবং একই সাথে তিনি জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে একের পর এক নির্বাচিত হচ্ছেন এবং এলাকার উন্নয়নের জন্য ভূমিকা রেখেছেন। আমরা আমাদের এই পুরো গল্প থেকে আমরা বর্ষিয়ান এই রাজনীতিবিদের জীবন থেকে যে শিক্ষাগুলো পেয়েছি, যে শিক্ষাগুলো আমরা লাভ করেছি, সেই শিক্ষাগুলো যদি আমাদের জীবনে ধারণ করতে পারি, আমরা যদি সমাজের জন্যে, আমরা যদি আমাদের মানুষের জন্যে সেই শিক্ষাগুলোকে প্রয়োগ করতে পারি, তাহলেই আমাদের আজকের এই এপিসোডটি সার্থক হবে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।